আচ্ছা, তো সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। হুম। জি স্যার। তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে ফ্রান্সিস বেকন থেকে এসে, তাই না? গতদিন আমরা পড়েছি অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। আমরা কি সবাই পড়েছিলাম অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ? জি স্যার, পুরোটাই বলা হয়েছিল। স্যার কিছু বোঝা গেল? এখন বিয়ে করবা কি করবে না সিদ্ধান্ত নিয়েছো? বলো, যারা বিয়ে করনি তারা কি সিদ্ধান্ত নিয়েছো বিয়ে করবা কি করবে না? জি স্যার, করতে তো হবেই। না, এক দল তো বলতেছে বিয়ে না করাই ভালো, আরেকজন বলতেছে যে কোনো বয়সে করলেই ভালো। তাহলে কোন সিদ্ধান্তটা তোমরা নিয়েছো তাহলে, যে বিয়ে করতে হবে নাকি? কারণ বিয়ে করলে কি ইয়ং বয়সে কি কি হয় মেয়েরা, ইয়ং বয়সে কি বলে, ইয়ং বয়সে কি কি বলে? সঙ্গী। মিস্ট্রেস। ইয়ং বয়সে মিস্ট্রেস, আর মিডিল এজে কম্পানিয়ন। সঙ্গী। কম্প্যানিয়ন, আর লাস্ট এজে নার্স। 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 তাহলে সুবিধা কার এখানে? স্যার পুরুষের বেশি। হ্যাঁ, পুরুষদের সুবিধা না। এখানে দেখো পুরুষতান্ত্রিক কথাবার্তা কিন্তু এখানে আছে। এখানে কিন্তু মেয়েদের নিয়ে কথা বলা হয়নি, হয়েছে? এখানে কিন্তু মেয়েদেরকে নিয়ে কিন্তু কথা বলা হয়নি। সুবিধা অসুবিধা মেয়েদের এখানে মেয়েদের দিক থেকে সুবিধা অসুবিধা আলোচনা করা হয়েছে না ছেলেদের দিক থেকে? ছেলেদের। ছেলেদের। তাহলে বুঝতে হবে যে ফ্রান্সিস বেকনের সময় মেয়েদেরকে, দেখো তো, আমরা কি এ পর্যন্ত যেহেতু আমরা হিস্ট্রি পড়েছি তাই না, হিস্ট্রি যখন পড়েছি আমরা মোটামুটি বলতে পারি রিফরমেশন পিরিয়ড পর্যন্ত আমরা কোনো মেয়ে রাইটার পেয়েছিলাম কিনা? কোনো মেয়ে রাইটার পেয়েছিলাম? না স্যার, তেমন পাই নাই। হ্যাঁ, তেমন মানে একজনও নাই। তার মানে আমরা যেটা পড়ছি সেটা এলিজাবেথান এইজ। তাহলে এলিজাবেথান এইজেও কিন্তু মেয়েদেরকে একমাত্র ওই ঘরনার কাজ ছাড়া, তাই তো, অন্য কোনো বিষয় হিসেবে দেখা হতো না, যা ছিল সব পুরুষ। কি কথা বুঝতে পেরেছ? তো এখানেও তার লেখালেখির মধ্যেও কিন্তু আমরা সেরকমই পাচ্ছি, বিশেষ করে ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফে যেটা পেলাম। আচ্ছা, তো যাই হোক, এখানে কারো কোনো প্রবলেম আছে? যদি না থাকে আজকে আমরা অফ লাভ নিয়ে পড়বো বলছিলাম মনে, নাকি? স্যার একটু সমস্যা আছে এখানে, যদি একটু দেখতে। আচ্ছা, আমি দেখতেছি কোথায় সমস্যা। স্যার 20 লাইনের উপরে আর কি। এখানে দাঁড়া, বলছে যে আমি আগে এটা ওপেন করি। আচ্ছা, একটু মিউট রাখো, আমাকে একটু খুঁজে নিই কোথায় যে আছে। ওখানে নেই। কি ব্যাপার, ওখানে হয় না কেন? হ্যাঁ, কোন জায়গায় লাইনটা শুরু বলো। স্যার এই সেন্টেন্সটা শুরু এইদিকে হয়েছে, চেস্ট উইমেন আর ওপেন প্রাউড, এইখান থেকে আমার সমস্যা। শুরু থেকে তোমার কথা বোঝা যাচ্ছে এইখান না, থেকে। সাউন্ড হচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে এবার স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার, ওইখান থেকেই মানে এই যে পরে লিখছে ফর পারহ্যাপস দে হ্যাভ, মানে তারা তারা শুনছে যে কিছু কথাবার্তা যেগুলো আসলে বিয়ে নাটা মানে সন্তান না থাকলে আর কি রিচ, এখানে একটা টার্ম আর কি, এন্ড অ্যানাদার এক্সেপ্ট টু ইট, মানে এইটুকু কাকে বোঝাচ্ছে আমি এখনো ধরতে পারিনি কোন জায়গার কথাটা তুমি বলছো। তুমি একটু খুঁজে আমাকে পুরো লাইনটা বলো, দিয়ে সেই হিসেবে আমি দেখতেছি।
স্যার 20 নাম্বার লাইনের দিকে স্যার 18 17 নাম্বার 20 এর উপরে স্যার, 18 19 এর দিকে। আমার কাছে তো ফর পারহ্যাপস দে হ্যাভ হার্ড সাম টক, এখানে। আচ্ছা, এখানে তো আমার ইয়াটা না, এই জন্য আমি এটা খুঁজে নিই, কারণ এখানে তো আর পারহ্যাপস আর আমি একটু বইটা বের করে নিই। বইয়ে হচ্ছে 20 লাইনের উপরে নাকি? জি স্যার। 9 নাম্বার পেজ। স্যার এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে মানে স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে তার উপরে ডান দিকে দেখেন 2 নাম্বার লাইনে। নিচের উপরে এখানে এখানে স্যার আপনার নিচের দিকে, নিচে 2 লাইনে। নিচে এই যেখানে, তাই তো? 13 হ্যাঁ স্যার, নাম্বার। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা। এটা তো আমরা ইয়ে করেছিলাম যে বলছে দেয়ার আর সাম ফুলিশ রিচ কাভেটাস মেন দ্যাট টেক আ প্রাইড ইন হ্যাভিং নো চিলড্রেন। তাই তো অনেক ধনী লোক আছে যারা লোভী কিন্তু বোকা। ফ্রান্সিস বেকন তাদেরকে লোভী কিন্তু বোকা মানুষ বলতেছে, তাই তো? মানে লোভী, ধনী, বোকা মানুষ। তারা সন্তান না থাকাটাকেই গর্বের মনে করে। কারণ কি? বিকজ দে মে বি থট সো মাচ দ্য রিচার। কারণ তারা মনে করে যে সন্তান না থাকা মানে কি, টাকা পয়সা খরচ কম হবে, এই কারণে তারা আরো বেশি ধনী হতে পারবে। এই জন্য সন্তান না থাকাটাকেই তারা গর্বের মনে করে। কারণ হয়তোবা ফর পারহ্যাপস সম্ভবত দে হ্যাভ হার্ড সাম টক, কারণ তারা এই নিয়ে হয়তো মানুষের মুখে বলা বলিও শুনেছে। কি শুনেছে? সাস অ্যান্ড ওয়ান ইজ গ্রেট রিচ ম্যান অ্যান্ড অ্যানাদার এক্সেপ্ট টু ইট। ঠিক আছে তো? বলতেছে হয়তো এরকম অনেকে লোকে মুখে বলে এই লোকটা ধনী ছিল, এইটার এই ধনটা এইভাবে এসেছে, তাই তো? এই কারণে সে ধনী হয়েছে। এইভাবে হয়তো বা কথা শুনেই এই লোকের হয়তো সন্তান নেই বলে সে আজকে এত ধনী। এরকম কথাবার্তা শুনেছে বলেই লোক মুখে এরকম কথা শোনা যায়। আর যেহেতু লোকে যা বলে আমরা তো তাই নিয়েই ভাবি নাকি? আমাদের সফলতা আমরা কার চোখ দিয়ে মাপি বলো তো? অন্যের চোখ তাহলে দিয়ে। কি বললো না বললো এই নিয়ে। হ্যাঁ, লোকে কি বললো না বললো তাই নিয়ে। তাই বলতেছে পারহ্যাপস দে বলতে কাকে বোঝানো হচ্ছে? দে বলতে এই যে রিচ ফুলিশ কাভেটাস মেনকে বোঝানো হয়েছে, যে তারা হয়তো বা দে হ্যাভ হার্ড সাম টক। তারা হয়তো কাউকে কাউকে বলতে শিখেছে, মানে শুনেছে যে সাস অ্যান্ড ওয়ান, এরকম কেউ আছে যে হচ্ছে খুব ধনী। গ্রামে এরকম হয় না, কথা বলে না যে এইরকম একটা লোক আছে সেই রকম ধনী, হ্যাঁ, তার সন্তান নেই, হ্যাঁ, সে তার খরচ করার লোক নেই কিন্তু হেভি ধনী। কিন্তু এই যে এরকম কথা হয়তো তারা শুনেছে। অ্যান্ড অ্যানাদার, হয়তো আরো এরকম আছে এক্সেপ্ট, দেখো এক্সেপ্ট টু ইট। এক্সেপ্ট টু ইট মানে কি? কিসের ক্ষেত্রে টু ইট বলতে কি কি বোঝানো হচ্ছে? স্যার এটার বিপরীতে এরকম আরো মানুষ আছে নাকি? হয়তো দেখা যাচ্ছে এরকম মানুষ বাদে আরো মানুষ আছে। তারপর ইয়েট বাট হি হ্যাড আ গ্রেট চার্জ অফ চিলড্রেন। হ্যাঁ, কিন্তু বলছে যে হয়তো যে অনেক ধনী মানুষ আছে যাদের সন্তান নেই, তাদের অনেক ধন আছে, কিন্তু হয়তো এর ব্যতিক্রমও আছে। বলছে কি অ্যানাদার এক্সেপ্ট টু ইট, যার হয়তো কি আছে হি হ্যাথ আ গ্রেট চার্জ অফ চিলড্রেন। হ্যাঁ, হয়তো বা এর আরেকজন আছে যার অসংখ্য ছেলে মেয়ে আছে, তাই তো? অসংখ্য ছেলে মেয়ে আছে, এর ছেলে মেয়ে থাকার কারণে কি তার হয়তো বা সম্পদ থাকছে না। এই জন্য ওই লোকটা গরিব, আর এই লোকটা দেখো সন্তান নেই তাই এত ধনী। হ্যাঁ, এই কথা ভেবে হয়তো অনেক মানুষ আছে তারা কি মনে করে, অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান অ্যাবেটমেন্ট টু হিজ রিচেস। অনেকে মনে করে এই সন্তানই হচ্ছে তার সম্পত্তি কমে যাওয়ার বড় একটা কারণ। অ্যাবেটমেন্ট মানে কি? কমে যাওয়া। সম্পত্তি কমে যাওয়ার বড় কারণ কি এখানে? তাহলে সন্তান থাকা। কারণ সন্তানদের তো খরচ আছে নাকি? যদি কারো 10টা সন্তান থাকে, 15টা সন্তান থাকে, তৎকালীন সময় তো মানুষের এরকম সন্তান ছিলই। দেখা যায় 2-3টা বউ, তার সাথে একজন 4-5টা করে সন্তান। অনেক সময় এক বইয়েরই অধীনে দেখা যাচ্ছে 15-16টা করে সন্তান হয়েছে এক সময়। হয়েছে কিনা? গ্রাম ভিত্তিক শোনা যায় এরকম। জি স্যার। হ্যাঁ, তাহলে তার সম্পদ যতই থাকুক, জি স্যার। এই সন্তানের কাছে ভাগাভাগি করে দেওয়া, সন্তানদের মানুষ করা, খাওয়ানো, পোশাক আশাক দেওয়ার ক্ষেত্রে তার কি ধন থাকবে? তার সম্পদ থাকবে বলো? হ্যাঁ, তাহলে এখানে কি দুইজন ব্যক্তির কথা বলা আছে। একজন হচ্ছে সন্তান ছাড়া ধনী, আর একজন হচ্ছে কি ধনী ব্যক্তি ছিল। হ্যাঁ, ধনী ব্যক্তি ছিল কিন্তু তার অনেক সন্তান থাকার কারণে তার সম্পদগুলো কেমন হয়ে গেছে? তার ধন সম্পদ কমে গেছে।
অতএব তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি কেউ ধনী হতে চায় তাহলে সে কি করবে? এই কথা শোনার পর সে কি সন্তান নিবে না নিবে না? হ্যাঁ, তাহলে ওই যে ওই কথা শুনে অনেকেই আছে, তাই বলছে অনেকেই আছে ফুলিশ রিচ কাভেটাস মেন, যারা সন্তান না থাকাটাকেই গর্বের মনে করে, কারণ তারা লোক মুখে শুনেছে যে ওর সন্তান থাকার কারণে সে ধনী ছিল, কিন্তু তার অনেক সম্পদ সব শেষ হয়ে গেছে। কারণ কি? এই শুধু সন্তান পালন করতে গিয়ে। অতএব তাহলে সন্তান নিব না, তাহলে আমার ধন সম্পদ শেষ হবে না, আমি ওগুলো এনজয় করতে পারবো। এরকম কথা হয়তো বা বলা হয়েছে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোথাও সমস্যা আছে? স্যার এখানে একটা লাইনের একটু প্রবলেম আছে। ইট ইজ ইনডিফারেন্ট ফর জাজেস থেকে স্যার লাস্টের দিকে ইউ শ্যাল হ্যাভ এ সার্ভেন্ট 5 টাইমস ওয়ার্স দেন এ ওয়াইফ। স্যার এই জায়গাটা একটু ওয়ার্স দেন এ ওয়াইফ, এই হ্যাঁ, জায়গাটা এইটুকু একটু খেয়াল করো, প্রথমে এইটুকু খেয়াল করো। এইটাতে বলা হয়েছে কি সিঙ্গেল থাকাটা চার্চম্যানদের জন্য ভালো নাকি? কেন চার্চম্যানদের জন্য ভালো? কারণটা কি? তাহলে সিঙ্গেল থাকলে স্যার পাবলিককে স্যার সার্ভ করতে পারে ভালো। সার্ভ করতে পারে ভালো। তাহলে ইট ইজ ইনডিফারেন্ট ফর জাজেস এন্ড ম্যাজিস্ট্রেট, কিন্তু এইটা আবার এই সিঙ্গেল থাকাটা আবার জাজ এবং ম্যাজিস্ট্রেটের জন্য কিন্তু ভালো না। ঠিক আছে তো? কারণটা কি বলো? স্যার করাপ্টেড থাকে। যদি তারা নিজেরা করাপ্টেড হয়, করাপ্ট হয়ে যতই টাকা ইনকাম করুক না কেন, তাদের তো সার্ভেন্ট আছে নাকি? তাদের মনে করো তাদের ওয়াইফ নাই, কিন্তু ওয়াইফ নাই বলে কি এই জাজ বা ম্যাজিস্ট্রেট দুর্নীতি করে যে টাকা ইনকাম করবে সে কি নিজে একা ভোগ করতে পারবে বলো তো? নাকি না স্যার কিছু সবাইকে দিতে স্যার হবে? যে সার্ভেন্টকে দিতে হবে। হ্যাঁ, ওই যে সার্ভেন্টদেরকে দিতে হয়, মানে তার আশেপাশে যারা মানুষ থাকে, তাহলে তো বরং এই তার ওয়াইফের থেকে সার্ভেন্ট আরো 5 টাইমস খারাপ হয়ে গেল নাকি? তাহলে এদের জন্য সিঙ্গেল লাইফ ভালো না, এদের জন্য বিয়ে করা ভালো ছিল তাহলে। ঠিক আছে তো? জি জি স্যার। কারণ টাকা তো সার্ভেন্টকে দিয়ে দিতে হচ্ছে, কিন্তু যদি সার্ভেন্ট না থেকে ওয়াইফকে, তাহলে সে টাকাগুলো দিয়ে দিতে পারতো। এরকম আর কি বিষয়টা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। যদিও কথাগুলোর সাথে অনেক সময় আমি মিলাতে পারি না কিছু কিছু বিষয়, যেখানে সার্ভেন্টের সাথে ওয়াইফের কি যোগসূত্র আনা হলো এই জায়গায় আমি বুঝি না। জি স্যার এখানে স্যার ওয়াইফ কে এত ইয়াতে নিয়ে গেছে। হ্যাঁ, এখানে তো স্যার ওয়াইফ সার্ভেন্ট, আছে না, কারণ সার্ভেন্ট এক জিনিস, ওয়াইফ এক জিনিস। ঠিক আছে? এই জায়গায় আমি যোগসূত্র মিলাতে পারি না, তাই এই কথাটা বলতে ব্যবহার করা হয়েছে যে খরচ ওরা আসলে কখনোই কমাতে পারবে না। সে ভেবেছিল যে ওয়াইফ বা সন্তান না থাকলে খরচ কমবে, কিন্তু আসলে তো সার্ভেন্ট আছে, তাদের ওই দুর্নীতিতে সার্ভেন্টও যুক্ত, অতএব সার্ভেন্টকেও খাওয়াতে হবে। অতএব তারা সিঙ্গেল থেকে তাহলে লাভ কি হলো? ব্যাপারটা এরকম। হ্যাঁ, তার তো খরচ হচ্ছেই, তার খরচ হচ্ছেই। এই কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আশা করি তোমরা তোমাদের বই থেকে একটু সামারি টামারি, বা আমিও মনে হয় কিছু শেয়ার করেছিলাম নাকি নাকি করে না, ভুলে গেছি। জি স্যার সামারি শেয়ার করা হয়েছিল। আচ্ছা, ভেরি গুড। জি স্যার। তাহলে এখন আমরা অফ লাভ ওটা একটু পড়ি। এটার সাথে যেহেতু একটু লিংক আছে, আমরা একটু এটা একটু করে নিই। স্যার আপনি পিডিএফটা শেয়ার করবেন বলছিলেন আর করেন নাই। কোনটার পিডিএফ? অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফ? না স্যার ওই যে পড়াতে দিয়েছিলেন বুঝি না। কালীবাস ট্রাভেল নাইটা বলছিলেন যে রবিনসন ক্রুশো। ও আচ্ছা, রবিনসন ক্রুশো বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা তো আমার আসলে খেয়ালই ছিল না, তাড়াহুড়ো করে। আচ্ছা, আমি দিয়ে দিব না, আজকে একটু মনে করাই দিও। কি ব্যাপার? আচ্ছা, তোমাদের যেহেতু অনেকে জুমের সমস্যা হচ্ছিল, দেখলাম অনেকেই কমপ্লেইন করেছিল, এই জন্য আমি গুগল মিটে নিচ্ছি। ঠিক আছে? স্যার জুমে সাউন্ড ভালো হয়। ক্লিয়ার আসে স্যার। স্যার জুমে স্যার দেখাও যায় ভালো, ক্লিয়ার আসে একদম ক্লিয়ার আসে সাউন্ড। এখন সেটা তো জুমে ভালো হতো। এখন তোমরা কি বলো সেটাই এখন আমি বুঝতেছি না। আচ্ছা, জুমে হাত তোলো সবাই, দেখি তো কে কে জুমে থাকতে চাও। তোমরা এখন 70 জন আছো, 70 জনের হাত তুলতে হবে কিন্তু, তাহলে বুঝবো যে সবাই ক্লাসে আছে এবং আমার কথা শুনতেছে। আর না হলে সবাই ক্লাসে যুক্ত হয়ে নাই হয়ে গেছে। দেখি। তার কোনো সমস্যা না, দুইটাতেই চলে, দুইটাতেই করা যায়।
দ্রুত হাত তুলতে হবে, 28 জন হাত তুলেছে, বাকিরা কই? দেখো অর্ধেক অর্ধেকে হাত তোলেনি। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। আচ্ছা গুগল মিটে কারা চাচ্ছ এবার হাত তোলো। গুগল মিটে কারা চাচ্ছ? গুগল মিটে কারা চাচ্ছ হাত তোলো। স্যার ক্লাস করতে তো কোনোটাতেই সমস্যা নাই, কিন্তু রেকর্ড ক্লাসে স্যার জুমের সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো আসে, একটু জোরে আসে স্যার। আবার যে এলাকায় নেটওয়ার্ক খারাপ ওই এলাকার জন্য জুমে সমস্যা হবে। হ্যাঁ জুম তো ভারী, সেটা আমি আগেও জি স্যার। আমার তো অভিজ্ঞতা আছেই যে জুমটা একটু ভারী, অল্প নেট হলে অমনি একটু ঘুরতে থাকে। হ্যাঁ ওটা এই জন্য সমস্যাটা। আচ্ছা তো হ্যাঁ স্যার এই সমস্যাটা আমি পেয়েছি, অল্প নেট হলেই এই যে ক্লাস আসে না। আচ্ছা তাহলে আমি গুগল মিটে নিচ্ছি, কারণ যেহেতু নেটওয়ার্কের ব্যাপার আছে, অনেকে গ্রাম ট্রাম থেকে অনেকে ক্লাস করে, এই জন্য সমস্যা না। আর সাউন্ডে এত বেশি সমস্যা হওয়ার কথা না, একটু নিয়মিত ক্লাস করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। স্যার এতদিন তো চলতেইছে স্যার। যেহেতু লাইভ ক্লাসকে আমি গুরুত্ব দিচ্ছি, অতএব আশা করি লাইভ ক্লাসটাকে তোমরা একটু গুরুত্ব দিয়ে থাকবা। ঠিক আছে, ওকে। স্যার আমাদের এলাকায় নেট হতে পারে একটু উইক, এই কারণে স্যার জুমটা সাপোর্ট করে না। ওটা মোটামুটি বের হয়ে যায়, মানে ক্লাসে ঢুকলে কয়েকবার করে ক্লাস থেকে বের করে দেয়। বুঝতে পেরেছি, ওই জন্য আমি দেখলাম যে দুটাই দেখি কি হয়। আচ্ছা তাহলে আমরা এখন পড়তে যাচ্ছি হচ্ছে অফ লাভ। আচ্ছা প্রথম তো সংজ্ঞা হইলো যে এই লাভ বিষয়টাকে আমরা কি বুঝি বলো দেখি, আমরা একটু ওপেনলি ডিসকাস করি। এখন তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে একটু সাবধান হতে হয় কিন্তু, ঠিক আছে? কারণ তোমরা অনেক সময় অন্যভাবে গ্রহণ করো। হ্যাঁ স্যার আই থিংক ইটস ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি। কোনটা? লাভ? এই লাভের কথা বলতেছো? জি স্যার। ঠিক তো? না স্যার, লাভ কোনো রেসপন্সিবিলিটি ডিউটি না স্যার, আগে পরে আলাদা। রেসপন্সিবিলিটি স্যার একটু হাউ ইমোশন দেখি তো আমরা এখানে এআই কি বলে, একটু দেখি তো সেবাটা কি বলে আমাদের। হচ্ছে লাভ ইজ আ কমপ্লেক্স হিউম্যান ইমোশন ক্যারেক্টারাইজড বাই ডিপ অ্যাফেকশন, কেয়ার অ্যান্ড ইমোশনাল কানেকশন টু অ্যানাদার পারসন, অ্যানিম্যাল অ্যান্ড থিং। তার এটাকে তিনি সবার ভিতরে ঢুকালেন। হ্যাঁ অ্যানিম্যাল থিং মানে যেটা আমরা হয়তোবা ফ্যামিলি রিলেশনশিপ এইচএসসিতে একটা প্যাসেজ ছিল, তোমরা পড়েছো কিনা বা তোমাদের সময় ছিল কিনা। বলছে ইট এনকাম্পাসেস আ ওয়াইড রেঞ্জ অফ ফিলিংস। লাভের ভিতরে অনেক ফিলিং আছে, তার ভিতরে আসলে এখানে যে লাভটা সেটা কি বলতে যাচ্ছে। ফ্রম ইন্টিমেট রোমান্টিক লাভ টু দ্য সিম্পল জয় অফ অ্যাফেকশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। তার মানে এর ভিতরে পজিটিভ টু নেগেটিভ সব কিছু আছে কিন্তু। এখানে ফ্যামিলিয়ার লাভ আছে, এখানে প্ল্যাটনিক লাভ আছে, এখানে রোমান্টিক লাভ আছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা। ফ্যামিলিয়ার লাভ কোনটা হতে পারে বলো তো? ফ্যামিলিয়ার লাভ স্যার মা বাবা ভাই হ্যাঁ তাহলে এটা এক জিনিস। তারপর হচ্ছে প্ল্যাটনিক লাভ কোনটা হতে পারে? স্যার প্রেমিক প্রেমিকার ভালোবাসা। ওটা তো রোমান্টিক লাভের মধ্যে পড়ে, তাহলে প্ল্যাটনিক কেন বলা হলো? বলতে পারবা? দেখো এই জায়গায় প্ল্যাটনিক লাভ হচ্ছে দ্য স্ট্রং বন্ড অ্যান্ড অ্যাফেকশন টুয়ার্ডস ফ্রেন্ডস অফেন বেসড অন শেয়ার্ড ইন্টারেস্ট অ্যান্ড কম্পানিয়নশিপ। মানে এখানে কোনো সেন্সুয়াল কোনো ফিলিং থাকবে না, যেটা আমাদের বিভিন্ন ক্লাসমেটদের মধ্যে থাকে, বন্ধুদের মধ্যে থাকে। এটা হচ্ছে কি ছেলে মেয়ে দুজন বন্ধু হতে পারে, তাই না? এটা হচ্ছে কি কোনো সেন্সুয়াল ব্যাপারের সাথে রিলেটেড না। এটা হচ্ছে কি প্ল্যাটনিক লাভ। আর রোমান্টিক লাভ হচ্ছে ইরোস বলা হচ্ছে এটাকে, যেখানে সেন্সুয়াল ব্যাপারটা থাকবে। প্যাশনেট অ্যান্ড অফেন সেক্সুয়াল অ্যাট্রাকশন বিটুইন টু পিপল লিডিং টু আ ডিপ ইমোশনাল কানেকশন। আর হচ্ছে আনকন্ডিশনাল লাভ, এটা হচ্ছে আমাদের দেশের জনগণের প্রতি থাকে, তাই না? আশেপাশে মানুষের জন্য থাকে, এটা হচ্ছে আনকন্ডিশনাল এইটা। তাহলে এখানে যে লাভটা আমরা পড়তে যাচ্ছি সেটা আসলে রোমান্টিক লাভের কথা বলা হয়েছে এখানে। ফ্রান্সিস বেকন যে লাভটা নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে রোমান্টিক লাভটা নিয়ে কথা বলেছেন, ঠিক আছে তো? ফ্যামিলিয়াল, প্ল্যাটনিক বা আনকন্ডিশনাল লাভ এটা নিয়ে তিনি কথা বলেননি এখানে। কথা বুঝতে পেরেছো?
জি স্যার। এই কারণে প্রথম লাইনটা কি বলছে দেখো, দ্য স্টেজ ইজ মোর বিহোল্ডিং টু লাভ দ্যান দ্য লাইফ অফ ম্যান। তাহলে আমরা যে লাভের কথা বলতেছি, যে রোমান্টিক লাভের কথা বলতেছি, এখানে এই লাভটা মানুষের জীবনে যতখানি আকর্ষণীয় তার থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে স্টেজে। স্টেজে কেমন? সিনেমা নাটকে, তাই তো? এই লাভটাকে একটু বেশি আকর্ষণীয় করে তুলে ধরা যায় সিনেমা নাটকে। বাস্তব জীবনে কি ওই লাভ চলে? সিনেমা নাটকে যেভাবে লাভ করা হয়, একদম না। হ্যাঁ, যেমন আমরা আমাদের বাংলা সিনেমাগুলি হিন্দি সিনেমায় দেখায় না, বিশাল একটা বন্ডিং, এর গায়ে একটা ফোঁটা লাগলে আর একজন যদি ইংল্যান্ডেও থাকে তার গায়েও একটু কষ্ট লাগে না? অতিরঞ্জিত স্যার। হ্যাঁ, যে কি আকর্ষণ বোধ তৈরি হয়ে যায়। এগুলো শুধু সিনেমা নাটকেই খাটে, মানুষের জীবনে এই ভালোবাসাটা ওইভাবে চলে না। কারণ কি হচ্ছে দেখো, ফর অ্যাজ টু দ্য স্টেজ, কারণ স্টেজের কথা বলতে গেলে লাভ ইজ এভার ম্যাটার অফ কমেডিজ। লাভটা হচ্ছে একটা কমেডির ব্যাপার, যেটা আমরা অলরেডি কোন নাটকে পড়েছি বলো তো সেকেন্ড ইয়ারে? As you like it পড়েছি নাকি? As you like it পড়েছি। And now and then of tragedies, ট্র্যাজেডিতে মাঝে মাঝে আসে। ট্র্যাজেডিতে আমরা যে কটা ট্র্যাজেডি পড়েছি এর ভিতরে এই যে লাভের কথা, এই লাভের কথা একবার এসেছে? ইডিপাস রেসকে আমরা পড়েছি বলো তো? জি স্যার। ওখানে কোনো লাভ এসেছে? এই রোমান্টিক লাভ এসেছে? না না স্যার, কোনো ট্র্যাজেডি দুঃখ আর দুঃখ স্যার। রাইডার্স টু দ্য সিতে এসেছে? না কিন্তু আর্মস এন্ড দ্য ম্যান এসেছে, তাই না? আর্মস এন্ড দ্য ম্যান এসেছে, দ্য লায়ন এন্ড দ্য জুয়েল এসেছে, অ্যাজ ইউ লাইক ইট, কারণ এগুলো হচ্ছে কমেডির ব্যাপার। কিন্তু ট্র্যাজেডিতে এই জাতীয় জিনিসটা আসে না। একইভাবে যদি আমরা এখন এই যে থার্ড ইয়ারে যেগুলো পড়লাম, ইডিপাস রেসকে আসছে? এটা বলো আসছে? সেকেন্ড ইয়ার। না স্যার, থার্ড ইয়ারে কিছু আসে না। তারপর হচ্ছে ভলপনিতে আসছে, এই ভলপনি বলতেছি সরি, ম্যাকবেথে আসছে? কল্পনা পড়িনি। ম্যাকবেথে আসছে? না স্যার। না আসছে কোথায়? দ্য মার্চেন্ট অফ ভেনিসে আসছে নাকি? ভালোবাসা। হ্যাঁ, এখানে আবার দুই তিনটা জোড়া দেখানো। তার মানে কি এটা হচ্ছে কমেডির ব্যাপার, এটা কমেডি নিয়ে আলোচনা বেশি হয়। এখানে ট্র্যাজেডিতে এটা খুব একটা দেখা যায় না। এখন বাট ইন লাইফ ইট ডাথ মাস মিসচিফ, কিন্তু জীবনে ভাবতে গেলে না এই প্রেম জিনিসটা অনেক ক্ষতি সিস্টেম। মিসচিফ মানে কি বলো তো? মিসচিফ মানে কি? ক্ষতি। হ্যাঁ, যতটুকু না উপকার করে এটা মানুষের জীবনে ততই অনিষ্ট করে, ক্ষতি করে। ঠিক আছে তো? সামটাইমস লাইক আ সাইরেন অ্যান্ড সামটাইমস লাইক আ ফিউরি। এখানে দুইটা ঝড় বা দেবতার কথা বলা হয়েছে, ঠিক আছে তো? তারা যেমন ঝড় নিয়ে এসে কুল ধ্বংস করে দেয়, সমাজ ধ্বংস করে দেয়, সেরকম দেখো SIREN, সাইরেন ইন মিথোলজি। দেখো ইন গ্রিক মিথোলজি সাইরেন বলতে কাকে বোঝায়? দেখো, সাইরেন ওয়ার ডেঞ্জারাস অ্যান্ড সিডাকটিভ ক্রিয়েচার্স অফেন ডেপিক্টেড অ্যাজ পার্ট অফ বার্ড অ্যান্ড পার্ট অফ উইমেন উইথ এনচ্যান্টিং ভয়েসেস দ্যাট লিউড সেলার্স টু দিয়ার ডুম। তাই তো? যে এরা অনেক, সাইরেন হচ্ছে এক ধরনের প্রাণী বা পাখি, তার মাথা অংশটুকু হচ্ছে উইমেন আর বডি অংশটুকু হচ্ছে পাখি। এটা দিয়ে তারা কি করে? মানুষকে আকর্ষণ করে, আকর্ষণ করার মাধ্যমে ওই নৌকা বা নাবিক যারা থাকে তাদেরকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। ঠিক আছে তো? তো এরকম বলতেছে লাভও ঠিক ওই রকম। সে কিছু কি করে? লোভ দেখায়, আকর্ষণ বোধ দেখায়, আকর্ষণ করে ডেকে নিয়ে গিয়ে, লিউর মানে কি দেখো, লিউর মানে কি? লোভ দেখিয়ে টেনে নিয়ে যাও নাকি? এবং শেষে কি করা? পুরো ধ্বংস করে ফেলা। তো প্রেমটাও এরকম। আবার কার মতো বলছে? ফিউরি। ফিউরি মানে কি? দেখো এই যে, হ্যাঁ, দ্য ফিউরি ইজ অলসো নন অ্যাজ দ্য এরনিস or the three goddess of vengeance and retribution who punish those who violated the natural order, especially crimes against the family. এইটা মানে মূল কথা হলো যে যারা কি করে? মানুষের উপরে একটা বড় ধরনের ক্ষতি বা ধ্বংস ডেকে নিয়ে আসে। কার কথা বলা হয়েছে? ক্ষতি বা ধ্বংস ডেকে আনে কে? লাভ। দেখো একদম প্রথমেই সাবধান করে দিয়েছে, প্রথমেই সাবধান করে দিতে। অলরেডি যারা প্রেমে পড়ে গেছে তারা কিন্তু সাবধান। স্যার সিগারেটের গায়ে তো লেখা থাকে যে স্যার মৃত্যু কারণ, তারপর স্যার সবাই খায়। এটাই তো ব্যাপার, ওখানেই তো সমস্যা। হ্যাঁ, তো যাই হোক, সাবধান করে লাভ নেই নাকি? ইউ মে অবজার্ভ, বলছে তোমরা হয়তো দেখেছো দ্যাট অ্যামংস্ট অল দ্য গ্রেট অ্যান্ড ওর্দি পারসনস, বলছে পৃথিবীর মধ্যে যত মহৎ এবং যোগ্য ব্যক্তি আছে, হোয়ার অফ দ্য মেমোরি রিমেইন, মানে যতটুকু স্মৃতিতে আসে সেটা অ্যানশিয়েন্ট, আইদার অ্যানশিয়েন্ট আর রিসেন্ট, সাম্প্রতিক হোক অথবা
প্রাচীন যুগে হোক। আমরা দেবদাসের গল্প পড়ছি, দেবদাস, শরৎচন্দ্রের দেবদাস, বলো। স্যার স্যার ওই দেখছি লাইলি মজনু পড়ছো? লাইলি মজনু, না স্যার লাইলি মজনু, দেবদাস, এগুলো কি? এই সকলে প্রেমের ফিউরির কাহিনী, হ্যাঁ, যেখানে আছে ধ্বংস আছে, যেখানে মাতলামি আছে, পাগলামি আছে, হ্যাঁ, যেখানে মানসিক সুস্থতা নেই। তাই বলছে এরকম হয়তো আমাদের স্মৃতিতে যতটুকু আছে, রিসেন্ট হোক আর অ্যানশিয়েন্ট হোক, দেয়ার ইজ নট ওয়ান দ্যাট হ্যাজ বিন ট্রান্সপোর্টেড টু দ্য ম্যাড ডিগ্রি অফ লাভ। দেয়ার ইজ নট ওয়ান মানে কি? এমন কেউ নেই, মানে কি? দেয়ার ইজ নট ওয়ান দ্যাট হ্যাড বিন ট্রান্সপোর্টেড মানে কি? যাকে এই ম্যাড ডিগ্রি অফ লাভে পড়তে দেখা যায়নি। ঠিক আছে তো? মানে কি কি বলা হয়েছে এখানে? যে দেয়ার ইজ নট ওয়ান দ্যাট হ্যাড বিন ট্রান্সপোর্টেড টু দ্য ম্যাড ডিগ্রি অফ লাভ, মানে কি যারা গ্রেট এবং ওর্দি পার্সন আছে এরা কিন্তু প্রেমে পড়ে না। কারণ কি? এরা এই যে গ্রেট বা ওর্দি পার্সন যে হয়েছে, এরা যদি প্রেমে পড়তো তাহলে এটা হতে পারতো? বলো, এই লাভে পড়লে তারা হতে পারতো? এটা হতে পারতো না, তাই তো? তাই বলতে তারা এই প্রেমের দিকে আসে না। তাই বলছে হুইচ শোজ দ্যাট গ্রেট স্পিরিটস অ্যান্ড গ্রেট বিজনেস ডু কিপ আউট দিস উইক প্যাশন। যারা গ্রেট মানুষ, গ্রেট স্পিরিট বা যারা গ্রেট গ্রেট কাজ করে থাকে, তারা এই দুর্বল প্যাশনটাকে একটু সরিয়ে রাখে, নিজেদেরকে এর থেকে দূরে রাখে। তারা যদি এর মধ্যে পড়তো না, তাহলে তারা এত মহৎ হতে পারতো না। কি কথা বুঝতে পেরেছো? তাহলে কি করা যাবে? তাহলে মহৎ স্যার সফল হতে হলে ভালোবাসা থেকে দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে নাকি? এই জাতীয় ভালোবাসা থেকে দূরে থাকতে হবে। এবার কয়েকটা উদাহরণ দেখানো হয়েছে, দেখো বলা হচ্ছে ইউ মাস্ট একসেপ্ট নেভারথলেস, বলছে মার্কাস অ্যান্টোনিয়াস দ্য হাফ পার্টার অফ দ্য এম্পায়ার অফ রোম। তাহলে রোমের অর্ধেক, তাই তো, অর্ধেক রোমের যে পার্টনার, তাই তো, সেই অ্যান্টোনিও, তার কথা হয়তো আমরা এখানে এক্সেপশন হিসাবে নিয়ে আসতে পারি। অথবা অ্যাপিয়াস ক্লডিয়াস দ্য ডিসেম্বার অ্যান্ড ল গিভার। ডিসেম্বার মানে হচ্ছে সম্রাট বা শাসক, ঠিক আছে তো, যার কথা আমরা আনতে পারি। এরকম সব কিছুই ব্যতিক্রম আছে, মানে এখানে তো তিনি ব্যতিক্রম দিয়েই ভরে তোলেন। এটা একটা সমস্যা যে তিনি একটা কথা বলেন, বলার পর আবার সেটাকে কি করেন বলো, সেটাকে আবার পরবর্তী ব্যতিক্রম এনে আবার দেখায় দেন। সে কি করেছে? কই গেল এখানে তো, হোয়ারফর অফ দ্য ফর্মার ওয়াজ ইনডিড, দেখো হোয়ার অফ মানে কি? হোয়ার অফ দ্য ফর্মার, দেখো ফর্মার এবং লেটার এই দুটো শব্দ দিয়ে বুঝো তো? ফর্মার এবং লেটার মানে কি? ফর্মার মানে স্যার পরে পূর্বে। মনে করে আমি বললাম রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স। Among them, the former is a teacher and the latter is a, মানে কি? প্রথম জন আর পরের জন ইয়াঙ্গার করতেছে। ফর্মার মানে কি? রহিম নাকি? জি স্যার। জি। আর লেটার মানে পরের জন, পরের জন লেটার করিম না? করিম। হ্যাঁ, তো ঠিক ওই রকম এখানে বোঝানো হয়েছে যে এই দুজনের মধ্যে কার দুজনের নাম বলা হয়েছে এই জায়গায়। একজন হচ্ছে মার্কাস অ্যান্টোনিয়াস আর হচ্ছে অ্যাপিয়াস ক্লডিয়াস। এই একজন রাজা ও একজন সম্রাট। এই দুইজনের মধ্যে দ্য ফর্মার ওয়াজ ইনডিড আ ভলপচুয়াস ম্যান। ভলপচুয়াস অ্যাজ অ্যান ইনঅর্ডিনেট। ভলপচুয়াস মানে বুঝো তো? দেখবা যে অনেক ছেলেরা আছে একটু মেয়েদের সঙ্গ পেতে একটু পছন্দ করে, ঠিক আছে তো? এরকম আছে না কিছু ছেলে মেয়ে? হ্যাঁ স্যার, অনেকটা ট্রেন্ড আছে। হ্যাঁ, এবং তারা সবসময় কি করে দেখো, বলছে দ্য অ্যাডজেক্টিভ ভলপচুয়াস ইজ ইউজড টু ডেসক্রাইব সামওয়ান হু ইজ অ্যাট্রাকটিভ অ্যান্ড কার্ভি, মানে কিছুটা নেগেটিভ সেন্সে বোঝায়, ঠিক আছে তো? সেন্সুয়ালি অ্যাট্রাকটিভ বা এই জাতীয় জিনিসগুলোকে বোঝায়। হ্যাঁ, তো মেয়ে ছেলেদের ক্ষেত্রে এটাকে বোঝানো হয়েছে যে একটু হয়তো বা আকর্ষণীয় ছিল মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে তো? এবং মানে কি কি বলবো, একটু মানে সেলফ কন্ট্রোল ছিল না। ইনঅর্ডিনেট মানে হচ্ছে যে নিয়ন্ত্রণ করতে পারতো না। হ্যাঁ, এরকম একজন মানুষ ছিল। অ্যান্ড লেটার ওয়াজ অ্যান অস্টিয়ার অ্যান্ড ওয়াইজ ম্যান। কিন্তু এই যে ক্লডিয়াস, তাই তো, অ্যাপিয়াস ক্লডিয়াস, ইনি আবার ছিলেন হচ্ছে কি খুবই মানে কি
ওর মতো অতটা ভলুপচুয়াস বা অ্যাট্রাকটিভ ছিল না, সে একটু গম্ভীর টাইপের ছিল এবং জ্ঞানী ব্যক্তি ছিল। দুইজনই মোটামুটি বেশ ভালো জায়গার গ্রেট মানুষ, কিন্তু দুইজন দুই প্রকৃতির। ঠিক, তাহলে একজন হলো কি অ্যান্টোনিও আর একটা হচ্ছে ক্লডিয়াস। Therefore it seems though rarely that love can find, দেখো দুইজনই কিন্তু প্রেমে পড়ছে, সে যে ভলপসুয়াস সেও প্রেমে পড়ছে, স্যার মার্ক হয় না, যে অস্টিয়ার এন্ড ওয়াইজ, হ্যাঁ বলো। হ্যাঁ বুঝলে মার্ক করা যায় না স্যার, ধরতে সমস্যা হয়। আচ্ছা, এই যে এখানে একটু, হ্যাঁ এই যে দেখো, দ্য লেটার ওয়াজ অ্যান অস্টিয়ার অ্যান্ড ওয়াইজ ম্যান। হ্যাঁ, লেটার বলতে তাহলে কাকে বোঝানো হচ্ছে? ক্লডিয়াসকে বোঝানো হচ্ছে। দুইজনে বলছে দেয়ারফর ইট সিমস দো রেয়ারলি, মানে অতএব এই কথা আমরা মনে করে নিতেই পারি যে, যদিও রেয়ারলি মানে এটা খুব যে জেনারেল ঘটনা তা না, দ্যাট লাভ ক্যান ফাইন্ড এন্ট্রেন্স নট অনলি ইনটু অ্যান ওপেন হার্ট। তাহলে এখানে ওপেন হার্ট কার ছিল বলো তো? প্রেমের ক্ষেত্রে ওপেন হার্ট কে ছিল? মানে খোলা মনের অ্যান্টোনিও। আর ওদিকে অস্টিয়ার কে ছিল? অস্টিয়ার মানে হচ্ছে খুবই, মানে কি বলবো, মানে কি ওটা বাংলায় কথা বলে রক্ষণশীল টাইপের মানুষ, তাই তো, যে চুপচাপ। এও প্রেমে একটু চাপা স্বভাব। হ্যাঁ, অতএব বলছে বাট অলসো ইনটু আ হার্ট ওয়েল ফর্টিফাইড। ওয়েল ফর্টিফাইড যে তার হৃদয়কে অনেক সংরক্ষণ করে রেখেছে, যে সহজে প্রেমে পড়তে চায় না, তার মধ্যেও প্রেম ঢুকছে। তাহলে প্রেম এমন একটা বিষয়, একটা ফিলিং, যেটা শুধুমাত্র যে ওপেন হার্ট তার ভিতরে ঢুকবে তা না, যার হার্টটা ওয়েল ফর্টিফাইড সেক্ষেত্রেও ঢুকতে পারে, যদি কিনা করা হয়। ইফ ওয়াজ নট, দেখো ওয়াজ বি নট ওয়েল কেপ্ট, যদি কেউ সতর্ক না থাকে। তাহলে সতর্ক না থাকলে তুমি মানুষ যেমনই হও, তোমার ভিতরে প্রেম ফিলিংটা ঢুকবেই। কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাই বলছে ইট ইজ আ পোর সেইং অফ এপিকিউরাস। তাহলে এপিকিউরাস নামে এক ব্যক্তি ছিলেন, তিনি একটা অদ্ভুত একটা কথা বলে গেছেন। কি বলেছেন? যে উই আর আ সাফিসিয়েন্টলি লার্জ থিয়েটার ওয়ান ফর অ্যানাদার। বলছে পৃথিবীটা একটা বিশাল থিয়েটারের মতো, একজন আরেকজনের ক্ষেত্রে আমরা এই প্রেমে পড়ি। এই কথাটা কে বলেছে? পৃথিবীটা একটা থিয়েটার। স্যার এপিকিউরাস। হ্যাঁ, কিন্তু তারা আমরা উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার বলেছে। উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, বলছে as if man made for the contemplation of heaven and all noble objects should do nothing but kneel before a little idol and make himself a subject। দেখো বলতেছে এটা একটা থিয়েটার, এবং মনে হচ্ছে যেন মানুষ, যে মানুষকে সৃষ্টিকর্তা হেভেন নিয়ে এবং মহৎ মহৎ জিনিস নিয়ে চিন্তা ভাবনা করার জন্য তৈরি করা হয়েছে, তাই না? এই মানুষকে সৃষ্টিকর্তা কিসের জন্য তৈরি করেছে? শুধু এই বডিলি প্রেম প্রীত করার জন্য তৈরি করা হয়েছে, নাকি তাকে নিশ্চয়ই স্বর্গ নিয়ে, তাই তো, মহৎ মহৎ বিষয় নিয়ে চিন্তা করার জন্য তৈরি করা হয়েছে? কিন্তু সেই ম্যানই করছে কি? শুড ডু নাথিং। তারা তো অন্য কিছু করছে না, শুধুমাত্র কি করছে? ওই নীল বিফোর আ লিটল আইডল, ওই মেয়ে নামক একটা লিটল মূর্তির সামনে গিয়ে তারা কি করছে? হাঁটু গেড়ে তাকে তার সাবজেক্ট বানিয়ে দিচ্ছে, মানে কি প্রজা বানিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে কি, যে মানুষের উদ্দেশ্য ছিল যে সে সৃষ্টিকর্তাকে নিয়ে ভাববে, সে মহৎ কিছু নিয়ে ভাববে, সেই মানুষই আর কিছু না করে শুধুমাত্র ওই মেয়ে নামক একটা যে আইডল বা মূর্তি, তাই তো, বা প্রতিমা, তার সামনে গিয়ে যেন পূজা করতেছে, এছাড়া যেন তার কোনো কাজ নেই। দো নট অফ দ্য মাউথ, তারা যে অবশ্য মুখের পূজা সেটা না, যেমনটা বিষ্টেরা করে। এই মুখ মানে হচ্ছে খাওয়া, মানে পেট ভরানোর ইয়া। তাহলে মানুষরা তো আর পেট ভরানোর জন্য ভাবছে না, বরং ইয়েট অফ দ্য আই, বরং তারা চোখের নেশায় তারা এই কাজগুলো করে। চোখের নেশায় কেন বলা হচ্ছে? কারণ তারা লাভ এট ফার্স্ট সাইট কখন হয়? হৃদয়ের ভালোবাসা হয় না চোখের ভালোবাসা? ওটা চোখে। হ্যাঁ, তাই বলছে হুইচ ওয়াজ গিভেন হিম ফর হায়ার পারপাস। দেখো, অথচ যে চোখটাকে সৃষ্টিকর্তা দিয়েছিল কোনো মহৎ উদ্দেশ্যে, সেই চোখটাকে তারা করছে কি? এই সামান্য একটা ছোট্ট আইডলকে দেখেই তার প্রেমে পড়ে যাচ্ছে, নিয়ে তার পিছনে সারা জীবন ঘুরে মরতেছে, তার জন্যই তার জীবনটাকে নষ্ট করে ফেলতেছে। তাহলে এটা কি হলো বলো? তাই বলছি ইট ইজ আ স্ট্রেঞ্জ থিং টু নোট দ্য এক্সেস অফ দিস প্যাশন। অতএব যখন এই প্যাশনের এক্সেসটা দেখা যায় না, তখন খুব অদ্ভুত লাগে। হ্যাঁ, অ্যান্ড হাউ ইট ব্রেভস দ্য নেচার অ্যান্ড দ্য হোল ভ্যালু অফ থিংস। যে এবং তারা কি করে, এই মানে কি বলবো,
এই প্যাশনটাকে তারা একটু বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, যে তারপরে দেখো যে ইট ইজ আ স্ট্রেঞ্জ থিং টু নোট দ্য এক্সেস অফ দিস প্যাশন। এই প্যাশনটা এক্সেস হবে কেন, এই এক্সেসটাই হচ্ছে অদ্ভুত লাগে। অ্যান্ড হাউ ইট ব্রেভস দ্য নেচার, এবং আমাদের যে ভ্যালু বা আমাদের যে মূল্যবোধ, আমাদের যে মানে প্রকৃতি, তার থেকে এটা একটু ভিন্নভাবে আমাদেরকে পরিচালিত করে। ঠিক আছে, বাই দিস, দেখো এই প্যাশন দ্বারা, দ্যাট দ্য স্পিকিং ইন আ পারপেচুয়াল হাইপারবলি ইজ কামলি ইন নাথিং বাট ইন লাভ। কারণ কি, লাভে আমরা একটু হাইপারবলিক শব্দ একটু বেশি ইউজ করি নাকি? তুমি আমার চাঁদ, তুমি আমার তারা, তুমি আমার এই, তুমি চাইলে আকাশের সূর্যটাও তোমাকে এনে দিয়ে দিব নাকি? যেমন নজরুলের ইয়ে আছে না, কবিতা আছে না, মোর প্রিয়া হবে রানী, আছে না? ওখানে কি হাইপারবলিক শব্দ ইউজ করা আছে না অনেক? দেখো তো সব। স্যার উনি বিয়ে করে থাকলে মনে হয় ওনার বউ চরম মাত্রা অসুখী। হ্যাঁ, উনি যদি বিয়ে করে থাকে তাহলে ওনার বউ মনে হয় অনেক অসুখী ওনার ভাইয়া। দেখো এই কবিতার একটু পড়ো তো, দেখবা যে কিভাবে বলা হয়েছে। দেখো কত হাইপারবলিক শব্দ ইউজ করা হয়েছে। দেখো, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। কিসের ফুল দিবে তার খোপাই? তারার ফুল। হ্যাঁ, তারা দিয়ে ফুল তৈরি করে তার খোপাই দিবে। আর কর্ণে কি দিবে? কর্ণে দোলাবো, চাঁদের দুল দিবে। তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল, মানে চাঁদ যেমন বাঁকা হয় না, মানে তৃতীয়া তিথিতে চাঁদ যেমন একটু দুলের মতো বাঁকা হয়, ওই চাঁদ নিয়ে এসে তার কানে দিয়ে দিব। আর কণ্ঠে তোমার পরাবো বালিকা, কি পরাবে? হংস শাড়ির দুলানো মালিকা, মালা। যেমন মানে কি, হংস মানে কি হাঁস, সাদা হাঁস যখন উড়ে যায় না, দেখবা যে একটা সুন্দর সারিবদ্ধ উড়ে যায়, একটা মালার মতো মনে হয়। তো এই মালা এনে তোমার গলায় পরিয়ে দেবে। ঠিক আছে, তারপর বলছি কি, বিজলি জরিন ফিতায় বাঁধিব মেঘ রং এলো চুল, তোমার চুলটা বেঁধে দিব ওই কালো মেঘে যখন বজ্রপাত হয় না, বজ্রপাতের যে বিশাল ফিতার মতো তৈরি হয়, ওই ফিতা দিয়ে তোমার চুল বেঁধে দেব। ঠিক আছে, জ্যোৎস্নার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়। দেখো, রামধনু থেকে লাল রং এনে তোমার পায়ে আলতা হিসাবে পরিয়ে দিবে। আমার গানের 7 সুর দিয়ে, আবার আমার যে গান, এর গানের যে 7টা সুর আছে, সপ্ত সুর, তা কি করবো? তোমার বাসর রচিব প্রিয়া, তাই দিয়ে তোমার বাসর ঘরকে সাজিয়ে দিব। আর তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। এখানে কি আছে? এই যে কথাগুলো বলা হয়েছে, এগুলো কি হাইপারবলি না? হাইপারবল। হ্যাঁ, এতে তো মোটামুটি প্রেমিকা পটে শেষ। হ্যাঁ, তাই তো আমাকে সে কথা বলছে স্যার। হ্যাঁ, তো তাই বলছে যে দ্যাট দ্য স্পিকিং ইন আ পারপেচুয়াল হাইপারবলি, অতএব প্রতিনিয়ত হাইপারবলিক স্পিকিংটা একমাত্র কামলি মানে কি মানানসই হয় ইন নাথিং বাট ইন লাভ, মানে প্রেম ছাড়া আর কোথাও এই হাইপারবলিকটা এত মানানসই হয় না। ঠিক আছে, তাই বলছে নাইদার ইজ ইট মিয়ারলি ইন দ্য ফ্রেজ, শুধু ফ্রেজে ফ্রেজে কথায় না, যে আমরা ছোট ছোট করে কথা বলছি তা না। ফর হোয়ার এজ কি বলছে, ইট হ্যাড বিন ওয়েল সেড, দেখো এই কথাটাই খুবই সুন্দর লাগে, দ্যাট দ্য আর্ক ফ্ল্যাটারার উইথ হুম অল দ্য পেটি ফ্ল্যাটারার্স হ্যাভ ইন্টেলিজেন্স। মনে করো পৃথিবীর মধ্যে একজন বিশাল ফ্ল্যাটারার আছে। ফ্ল্যাটারার মানে বুঝো তো? চমৎকারী। মনে করো আর্ক মানে কি সর্বোচ্চ ফ্ল্যাটারার আছে, যে ফ্ল্যাটারার সম্পর্কে বাকি যারা ছোট ছোট ফ্ল্যাটারার আছে সবাই তাকে চেনে। ইন্টেলিজেন্স মানে কি চেনে। এবং ইজ আ সেলফ, দেখো ইজ আ ম্যান সেলফ, এবং সে আর্ক ফ্ল্যাটারার হচ্ছে কি সম্পূর্ণ নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সে ফ্ল্যাটারার হয়েছে। কিন্তু এই ফ্ল্যাটারারকেও পরাজিত করে দেবে কে বলো তো? সার্টেনলি দ্য লাভার ইজ মোর। বলছে পৃথিবীর যত বড় ফ্ল্যাটারারই আসুন না কেন, তার থেকে বড় ফ্ল্যাটারার হচ্ছে কারা? এই লাভারেরা। তার প্রেমিকাকে এমনভাবে পটাবে যে পৃথিবীর সেরা পটানোও এই কাজ রাজাকেও পটাতে পারবে না। ঠিক আছে, এবং বলা হচ্ছে কি, ফর দেয়ার ওয়াজ নেভার প্রাউড ম্যান থট সো অ্যাবসার্ডলি ওয়েল অফ হিমসেলফ অ্যাজ দ্য লাভার ডাথ অফ দ্য পারসন লাভড। এবং একজন লাভার তার বিলাভেডকে নিয়ে যে ধরনের অ্যাবসার্ড প্রাউড বোধ করে, এরকম প্রাউড বোধ মনে হয় পৃথিবীতে আর কোনো ব্যক্তি করে না। ঠিক আছে, সুতরাং দেয়ারফর ইট ইজ ওয়েল সেড, সুতরাং এটা বলা যেতে পারে যে
দ্যাট ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ। একই সাথে প্রেমে পড়া এবং জ্ঞানী হওয়া দুটো একসাথে সম্ভব না। তুমি যদি জ্ঞানী হতে চাও তাহলে প্রেম বাদ দিতে হবে, আর প্রেমে পড়তে চাইলে তোমাকে জ্ঞানী হওয়া যাবে না, কারণ তুমি অটোমেটিক পাগল হয়ে যাবা প্রেমে পড়লে। কি কথা বুঝতে পেরেছো? কি কথা বললো? জি স্যার। ভালো কথা বলছে, ভালো কথা বলছে নাকি? ট্রু। অতএব এই দুটো একসাথে হওয়া যাবে না। তার বলছে neither doth this weakness appear to others only and not to the party loved but to the loved most of all except the love be more reciprocal। দেখো বলছে কি, কথাগুলো একটু ক্যাচ লাগানো। বলছে neither doth this weakness appears to others only and not to the party loved। বলছে এই যে উইকনেসটা, তাই তো উইকনেস কোনটা? এই যে একই সাথে মানে প্রেমে পড়া এবং জ্ঞানী না হতে পারা, এই যে দুর্বলতা, এইটা যে বলছে neither doth this weakness appear to others only, শুধু এইটা একটা উইকনেস হিসাবে অ্যাপিয়ার হয় শুধু এদের ক্ষেত্রে না, but to the loved most of all except the love be reciprocal। তাহলে এই ক্ষেত্রে উইকনেসটা কোন দিক থেকে হয়? যারা অলরেডি প্রেমে পড়ে গেছে, দুইজন দুইজনকেই ভালোবাসে, দুইজন দুজনকেই ভালোবাসে, এই ক্ষেত্রে এটা একটা বড় উইকনেস। কিন্তু এক্সেপ্ট দ্য লাভ বি রেসিপ্রোক। রেসিপ্রোক মানে বুঝো তো? রেসিপ্রোকেট মানে বুঝো? স্যার না স্যার। হচ্ছে মানে উভয় ব্যক্তি থেকে সাড়া পাওয়া, উভয় ব্যক্তি থেকেই সাড়া পাওয়া। বলো পাশাপাশি এরকম কিছু? না 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 না, মানে আমি ভালোবাসি তাই সেও আমাকে ভালোবাসে, এটা রেসিপ্রোক। কিন্তু আমি ভালোবাসি ও বাসে না, তাহলে এটা রেসিপ্রোকেট হচ্ছে না, তাই না? রেসিপ্রোকেট হওয়া মানে দুই দিক থেকেই সমানভাবেই কাজটা হওয়া। দেখো দেখো রেসিপ্রোকেট মানে হচ্ছে রেসপন্ড টু বাই মেকিং আ করেসপন্ডিং ওয়ান। মানে দেখো মুভ ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ইন আ স্ট্রেট লাইন, মানে দুই দিক থেকেই ঘটনাটা ঘটা। দেখো রেসিপ্রোকেট ইন লাভ মানে কি? হোয়াট ইজ রেসিপ্রোকেট ইন লাভ? রেসিপ্রোসিটি ইন রিলেশনশিপ ইজ দ্য মিউচুয়াল এক্সচেঞ্জ অফ এনার্জি অ্যান্ড সাপোর্ট বিটুইন পার্টনার্স, মানে দুজনের ভিতর থেকে ইকুয়াল সাপোর্ট থাকা। হ্যাঁ দেখো ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এইটাকে বিনিময় করা। হ্যাঁ এটাকে আমি কি বাংলা বলবো বলো তো? আমি তো বাংলা খুঁজে পাচ্ছি না, যেটা আমি কি বলবো। স্যার বিনিময় করা মানে ও আমাকে ভালোবাসে তাই আমি ওকে ভালোবাসি, এরকম। হ্যাঁ ওইরকমই, মানে দুই দিক থেকেই ফিলিংটা সমান থাকা। তাহলে যদি এক্সেপ্ট দ্য লাভ বি রেসিপ্রোক, তাই তো? হ্যাঁ তাই বলছে যদি রেসিপ্রোক হয় তাহলেই এইটা কি ধরনের ঘটনা ঘটবে না বলো? এই দুটো একসাথে মানে হওয়া সম্ভব না। অর্থাৎ তার মানে তুমি প্রেমে পড়বা, প্রেম করবা, আবার জ্ঞানী হবা, এটা হয় না। বরং যদি রেসিপ্রোকেট না হয় তাহলে একজন ব্যক্তি জ্ঞানী হয়ে যায়। হ্যাঁ ছ্যাঁকা খেয়ে, অধিকাংশ মানুষ ছ্যাঁকা খেয়ে জ্ঞানী হয়, বুঝতে পেরেছ? ওই যে সক্রেটিসের গল্প শুনছো? সক্রেটিসের গল্প, তার ওয়াইফ কেমন ছিল? হ্যাঁ স্যার। জি স্যার, পানি ঢেলে দিত মা তোমাদের আগে। খুব রাগী ছিল নাকি? ছিল স্যার। হ্যাঁ খুবই রাগী ছিল, ইয়ে ছিল। তাই বলছে দেখো এটা বলতেছে, ফর ইট ইজ আ ট্রু রুল দ্যাট লাভ ইজ এভার রিওয়ার্ডেড। দেখো লাভ ইজ এভার রিওয়ার্ডেড আইদার উইথ দ্য রেসিপ্রোক অর উইথ অ্যান ইনওয়ার্ড অ্যান্ড সিক্রেট কন্টেম্প। দেখো তার মানে লাভের দ্বারা হয় রেসিপ্রোকেট হবে, মানে দুইজন দুইজনকে ভালোবাসবে, আর না হয় একজন আর একজনের প্রতি ইনওয়ার্ড অ্যান্ড সিক্রেট কন্টেম্প রাখবে। ঠিক আছে তো? তাহলে একদিকে হচ্ছে রেসিপ্রোকেট হওয়া, আর একদিকে হচ্ছে ঘৃণা পোষণ করা। বাই হাউ মাচ দ্য মোর মেন অট টু বি অ্যাওয়ার অফ দিস প্যাশন, অতএব মানুষকে তাহলে কতটুকু সতর্ক হতে হবে এই প্যাশনটার প্রতি? হুইচ লুজেস নট অনলি আদার থিং বাট ইটসেলফ। অতএব বোঝা যাচ্ছে যে একজন মানুষকে এই প্যাশন থেকে ততটুকুই সাবধান হতে হবে এটা জেনে যে এই প্রেমে পড়লে যে সে শুধু অন্য জিনিস হারায় তা না, বরং সে প্রেমটাকেও হারায়। দেখো হুইচ লুজেস নট অনলি আদার থিংস বাট ইটসেলফ। বাট ইটসেলফ মানে কি? এই প্যাশনটাকেও একসময় বা এই লাভ নামক জিনিসটাকেও সে হারায় যদি রেসিপ্রোকেট হয়ে যায়। প্রেম কখন মানে ইয়া হয়ে যায় বলো? হারিয়ে যায়। কখন হারায়? রাইটারের মতে
বাই হাউ স্যার দুইজনকে ভালো করে হ্যাঁ ওই যে ব্রিডটা করলে ঘৃণা তৈরি হবে, তাই তো? তখন ঘৃণা তৈরি হয়ে যাবে তার প্রতি, তাই না? হ্যাঁ বলছে অ্যাজ ফর দ্য আদার লসেস দ্য পয়েটস রিলেশন ডাথ ওয়েল ফিগার দেম দ্যাট হি দ্যাট প্রেফার্ড হেলেনা কুইটেড দ্য গিফটস অফ জুনো অ্যান্ড ফেলাস। মনে আছে সেই ঘটনাটার কথা? সেই ইউলিসিস পড়াতে গিয়ে একটু বলেছিলাম হেলেনের সাথে, হেলেনের কথা, হেলেনের কাহিনী। জি স্যার। হ্যাঁ যেখানে কি করা হয়েছিল, আর ট্রয়ের, হ্যাঁ ট্রয় নগরীর সাথে ওই যে কথাটা আসলো না, যে প্যারিস করলো কি, যে প্যারিসের কাছে পাঠানো হলো, হ্যাঁ 3 জন দেবী গেল, হ্যাঁ যে কে বেশি সুন্দরী, তাই না? তা প্যারিসকে দায়িত্ব দেওয়া হলো যে কে বেশি সুন্দরী তার জাজ। তো 3 জন কি করলো, প্যারিসকে 3 রকমের ঘুষ দিতে শুরু করলো নাকি। একজন দিল হচ্ছে কি জ্ঞান, তাই না? আরেকজন দিল কি সম্পদ, আরেকজন দিল হচ্ছে সুন্দরী, ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দরী মহিলা। তাহলে প্যারিস কাকে গ্রহণ করলো? সবচেয়ে সুন্দরী মহিলা। তাহলে সুন্দরী মহিলা যখন সে গ্রহণ করলো তখন সে কি হারালো বাকি দিক থেকে? ঠিক আছে নো সম্পদ হারালো, জ্ঞান হারালো, সম্পদ হারাইছে। তাই বলছে that he that preferred Helena and quitted the gifts of Juno and Phallus for whosoever esteemed too much of amorous affection। অতএব যে ব্যক্তি amorous affection বা লাভকে বেশি গুরুত্ব দিবে, quit both riches and wisdom, সে কিন্তু জ্ঞান এবং সম্পদ দুটাই হারাবে। ঠিক আছে, এই দুটো একসাথে পাওয়া সম্ভব না। সুতরাং this passion hath his flood in the very times of weakness। অতএব এই প্যাশনটাই, লাভ নামক প্যাশনটা মানুষের মধ্যে ফ্লাডের মতো আসে কখন? যখন সে প্রধানত উইক অবস্থায় থাকে। ঠিক আছে তো? উইক অবস্থায় থাকা মানে কি? মানে কোনো একটা ব্যাপারে সে দুর্বল, তার ভিতরে হয়তো সে শক্তিটা নেই, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, এই সময় আসে। হুইচ আর গ্রেট প্রসপারিটি অ্যান্ড গ্রেট অ্যাডভার্সিটি। ঠিক আছে তো? হতে পারে এই প্যাশনটা 2 সময় আসে, হয় সে খুব প্রসপারিটিতে আছে অথবা সে খুব অ্যাডভার্সিটিতে আছে। ঠিক আছে তো? হয় তার প্রচুর সম্পদ আছে, সে এখন এনজয় করতে চাচ্ছে, তখন সে নারীর প্রেমে পড়ে, অথবা সে এমন বিপদে আছে, সে এমন অ্যাডভার্সিটি অবস্থা যে সে কোনো সঙ্গ চাচ্ছে, সে তার ফিলিংগুলোকে শেয়ার করতে। এই 2 অবস্থায় এই প্যাশনটা একটু বেশি মানুষের মধ্যে প্রবেশ করে। দো দিস লেটার হ্যাভ বিন লেস অবজার্ভ, যদিও গ্রেট অ্যাডভার্সিটিতে প্রেমে পড়ার কাহিনীটা একটু কমই দেখা গেছে। দেখো, দ্য লেটার হ্যাভ বিন লেস অবজার্ভ বোথ হুইচ টাইমস কিন্ডল লাভ। তবে যাই হোক, এই গ্রেট অ্যাডভার্সিটি আর গ্রেট প্রসপারিটি উভয় টাইমেই প্রেমটা জ্বালিয়ে দেয়, অ্যান্ড মেক ইট মোর ফার্ভেন্ট, এবং এটাকে আরো বেশি এক্সাইটিং করে তোলে। ফার্ভেন্ট মানে কি? এক্সাইটিং, আগ্রাসী, আকর্ষণীয় করে তোলে। কি কথা বোঝা গেল? জি স্যার। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। নো স্যার। ওকে। অ্যান্ড দেয়ারফর শো ইট টু বি দ্য চাইল্ড অফ ফলি। অতএব এটাকে আমরা, এই লাভটাকে আমরা চাইল্ড অফ ফলি বলতে পারি, মানে কি শিশুদের মতো বোকামি কাজ। অতএব যারা প্রেম করে তারা হচ্ছে কি বোকা, এরা আসলে ভালো কিছু বুঝে না। তাই বলছে দে ডু বেস্ট হু ইফ দে ক্যান নট বাট অ্যাডমিট লাভ। দেখো বলতেছে প্রেম নামক যে ফিলিংটা যেহেতু সবার ভিতরে ঢুকবে, বলা হচ্ছে না যে জ্ঞানী তার ভিতরেও আসবে, যার ওপেন হার্ট তার ভিতরেও আসবে, আবার যার হার্টটা ওয়েল ফোর্টিফাইড তার ভিতরেও আসবে। তাহলে প্রেম তো একটা ফিলিং মাত্র নাকি, এটা সবার ভিতরেই আসতে পারে, কিন্তু ভালো করে কে বলো? বলছে দে ডু বেস্ট হু ইফ দে ক্যান নট বাট অ্যাডমিট লাভ। যদি এমনটা থাকে যে তারা ভালো না বেসে পারছে না, মানে ভালোবাসার মধ্যে পড়তেই হবে, কিন্তু তারা কি করে? ইট মেক ইট কিপ কোয়ার্টার। তারা অন্তত এটাকে ভালোবাসে, ঠিক আছে, প্রেমে পড়েছে ঠিক আছে, কিন্তু এটাকে অন্তত নিয়ন্ত্রণ করে রাখে। তাই তো এত বেশি পাগলামি করে না এটা নিয়ে, তারা অন্তত জীবনে ভালো করে। অ্যান্ড সিভিয়ার ইট হোলি ফ্রম দেয়ার সিরিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাফেকশন অফ লাইফ। এবং তারা এই প্রেমটাকে কি করে? বিচ্ছিন্ন করে রাখে। সিভিয়ার মানে বিচ্ছিন্ন করে রাখে, পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখে কি থেকে? ফ্রম দেয়ার সিরিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাফেকশন অফ অ্যাকশনস অফ লাইফ।
তাহলে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে এবং জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে তারা করে কি, এই প্রেম নামক জিনিসটাকে পুরোপুরি আলাদা করে রাখে। যখন প্রেমে পড়ে তো প্রেমে পড়ে, প্রেমের কাহিনী করে, আর যখন সিরিয়াস কাজে আসে তো সিরিয়াস কাজে আসে। এটা দুটাকে এক জায়গায় মিঙ্গল করে না। কারণ কি, ফর ইট চেক ওয়ান্স উইথ বিজনেস ইট ট্রাবল মেন্স ফরচুন। কারণ যদি একবার এই প্রেম নামক জিনিসটা তার বিজনেসের সাথে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তাহলে তার ফরচুনে ট্রাভেল করে ফেলবে, পুরো পুরুষের লাইফ শেষ হয়ে যাবে। অ্যান্ড মেক মেন দ্যাট দে ক্যান নো ওয়ে বি ট্রু টু দেয়ার ওন এন্ডস, এবং এমন ভাব করে যে তারা তাদের লক্ষ্যের প্রতি ট্রু থাকতে পারে না। ট্রু মানে কি, লয়াল থাকতে পারে না। তারা সবসময় এলোমেলো জীবনযাপন করে, তাদের জীবনযাপনটা এলোমেলো হয়, চিন্তা ভাবনাগুলোকে এলোমেলো হয়। অতএব তাদের সিরিয়াস অ্যাফেয়ার থেকে এই লাভটাকে কি করতে হবে, আলাদা করে রাখতে হবে। কি বুঝতে পেরেছ? কি ঠিক বলছে না ভুল বলছে? সবাই সবাইকে টেনশনে পড়ে গেছে নাকি? ঠিকই বলছে। হ্যাঁ স্যার 100% ঠিকই বলছেন স্যার। আমি তো তোমাদের শোনার পর টেনশনে পড়ে গেছে, তাহলে কি করবো এখন তাহলে? আচ্ছা, তাই বলছে দেখো স্যার এটা আগেই পড়ার দরকার আছে। হ্যাঁ বলো। এটা আগেই পড়ার দরকার আছে। আগে পড়ার দরকার ছিল প্রেমে পড়ে গেছে মানে অলরেডি। না, আগে পড়ার পর বলবা যে স্যার ইংরেজি সাহিত্য স্যার এই সেম কোয়েশ্চেনটা আমি করতাম, এটা আর আগে দেওয়া দরকার ছিল। হ্যাঁ না, ওটা তো আগে দেওয়া যায়, কিন্তু এখন আবার কি প্রশ্ন হচ্ছে, থার্ড ইয়ারে পড়ে বলবা স্যার ইংরেজি সাহিত্য পড়ে লাভ কি, এতে শুধুমাত্র পরকীয়া আর রূপ রসের কাহিনী বর্ণনা হয়। এই কমেন্টটা পড়েছো? একদিক দিয়ে বেকনের এটা পরে হতাশ হয়, অন্য দিক দিয়ে জন্ডানের কবিতা পড়লে যে আবার সে প্রেমই পড়ে যাবে, কি লাভ? কি লাভ নাকি? তো ওই জন্য ঘটনাটা যে আসলে আমাদের আবেগও দেখাইতেছে আবার বাস্তবটাও দেখাইতেছে, তাইলে আমাদের বুঝতে হবে কোনটা আসলে আমাদের দরকার। হ্যাঁ, দুটাই পাশাপাশি দেখাচ্ছে, দেখাই বলতেছে কোনটা ওয়ান টন লাভ, এখানে সে কথাটা বলবে আর কি শেষে, ঠিক আছে? তো সমাজে তো সবকিছুই ঘটছে, তোমাকে তো সবকিছু তুলে ধরে তোমাকে তো একটা জিনিস বুঝতে হবে, তুমি আসলে কি করবা। মনে করো এরকমটা হয় না যে মনে করো আমাদের সমাজে অনেক গালাগালি আছে না, গালাগালি আমরা গাল দিই না, অনেক খারাপ খারাপ গাল আছে নাকি? তো মনে করো এখন আমার ছেলে মনে করো গ্রামে গেছে, শহরে এরকম তো গালাগালি মনে করো আমরা দিই না, এখন গ্রামে গেছে, মনে করো আমার ছেলে একটা গাল শুনে আসছে বা মেয়ে একটা গাল শুনে আসছে, গাল শুনে আসার পর আমাকে বলছে যে এটার মানে কি। তো আমি তখন তাকে কি বলবো, এটাকে আমি ভালো বলবো নাকি খারাপ বলে উপস্থাপন করবো, কোনটা? আমি তাকে কি বলবো, এই গালটাকে আমি কি করে বোঝাবো, কোনটা বলা উচিত? স্যার অবশ্যই খারাপ। হ্যাঁ, তাকে শিখিয়ে দিতে হবে যে এটার মানে এই, তুমি জানো এই শব্দটা নাকি, যে এই শব্দ তোমাকে যে এটা খারাপ জিনিস। স্যার পথে কথা এগুলো বলতে নেই। হ্যাঁ, এগুলো বলতে নেই, এগুলো খারাপ জিনিস। এই তাহলে তোমাকে এটা বুঝে দিয়ে দিতে হবে। তা এখানেও তো সেই জিনিসটাই ঘটছে যে সমাজে এই সব কিছুই ঘটে, তাই না? ডন জোয়ান যেমন পড়বো সেখানেও যা ঘটে, তাই না? তারপর হচ্ছে ফ্রান্সিস বেকনে আমরা যা দেখতেছি সেটাও ঘটে, যে প্রেম কাহিনী করার জন্য মানুষ কত সম্পদের আপগ্রেড প্লেস আসবে, তাই তো, তার প্ল্যান্টেশন আসবে, অনেক কিছু কথা বলা হবে। তো এই যে জায়গাগুলো সাহিত্যের ব্যাপারটা তো সবকিছু এর ভিতরে নিয়ে আসতেছে এবং তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে কোনটা কিভাবে ক্ষতিকর বা কোনটা উপকারী। হ্যাঁ, যেমন আমরা ম্যাকবেথ থেকে যেটা শিখলাম সেটা কি বলতো, কি শিখলাম ম্যাকবেথ থেকে? অতি অ্যাম্বিশিয়াস হওয়া যাবে না। হ্যাঁ, অতি অ্যাম্বিশিয়াস হওয়া যাবে না, যেটা আমাদের কাকে নির্দেশ করে বলতো? এই গল্পটা আমাদের কি নির্দেশ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে? আমাদের দেশের ক্ষমতাকে নির্দেশ করে, রাজনৈতিক পলিটিক্যাল পাওয়ার। স্যার কতদিন আগে যা হয়ে গেছে তাই নির্দেশ করে। জুলাই বিপ্লব হলো না? জি স্যার, এটা কথাই বলতেছি। এটা হলো না, তাই তো হলো নাকি? হ্যাঁ, তা সাহিত্য পড়ে আমরা কিছুই শিখি না, কিছুই জানি না। সাহিত্য পড়ে লাভ কি স্যার? মিরর অফ সোসাইটি। তারপরে হচ্ছে তুমি কিছু কিছু কমেডিক ব্যাপারগুলো আছে যেগুলো একটু অন্যরকম, যা ভলপনি পড়বো যখন আমরা, ভলপনি যে দেখবো, ভলপনি, রাসেস অফ মালফি, এগুলো তো পড়নি এখনো। হ্যাঁ, তো এই ঘটনাগুলো তোমাকে কি নির্দেশ করে? এবং দেখো, আমি তোমাকে একটা মেসেজ দেখাই। আজকে আমার একটা ফেসবুকে পোস্টে একটা মেয়ে কমেন্ট করেছে, তোমরা কি পড়ছো, দেখছো ওটা? বলো। না তো স্যার। দেখোনি? তাহলে আর কি হলো, দাঁড়াও।
দেখো তোমাদের এটা আমি পড়াই, এটাও তো সাহিত্যেরই অংশ। দেখো আমি একটা পোস্ট দিয়েছিলাম এই জায়গায়, ইংরেজি সাহিত্য পড়ে 6 থেকে 7 বছর পরে আমি ইংরেজিতে কেন ভালো করছি না। হ্যাঁ, তো আমার উদ্দেশ্য ছিল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা, কিন্তু এখানে সাহিত্য নিয়ে মেইনলি কথা বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে সাহিত্য নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। পোস্টটা পড়ছি, কমেন্টটা পড়ি নাই। হ্যাঁ, এইখানে আছে না, ডিলিট করে দিয়েছে কে জানে। এই যে এখানে একটা কমেন্ট এসেছে, আর কি বলবো, হ্যাঁ, ইংরেজদের গল্প কাহিনী রূপরস পড়ে লাভ আছে? হুদাই এক কাহিনী দিয়ে রেখেছে। সত্যি বলতে এসব পড়ে আমাদের কোনো প্রফিটই হচ্ছে না। নাউজিবিল্লাহ মার্কা সাবজেক্ট ইংলিশ লিটারেচার। বুঝতে পেরেছো? তা তোমরা একবার করে নাউজিবিল্লাহ বলে ফেলো, যেহেতু অলরেডি সে বলেছে। হ্যাঁ, স্যার ওই যে মাইথোলজি ইয়াটা পড়ে মনে হয় এরকম বলছে আর কি, পুরোপুরি তো হয়তো পড়াশোনাই করে না। এবার আমি একটু সে মাইথোলজির ব্যাপারগুলো নিয়ে হয়তো এটা বলছে। হ্যাঁ রে, কথাগুলো যারা ঠিকমতো পড়ে না তারা বলে, যারা ঠিকমতো পড়ে না বুঝে না মেইন থিমটা। আগ্রাসী কথাবার্তাগুলো একটু শোনা, আমি একটু পড়ি। এবার আমি কি উত্তর দিয়েছি তাকে, যে ডিয়ার তুমি কি পড়ে বলছো নাকি হঠাৎ করে স্বপ্ন দেখে বলতেছো? কি রূপরস তুমি পড়েছো? হ্যাঁ, তুমি কি ইংরেজি সাহিত্যের? যদি হয়ে থাকো তাহলে তোমার মতো কিছু শিক্ষার্থী নামী পরীক্ষার্থীর জন্যই সাহিত্যের আজ এই দশা। সাহিত্য কি সেটা বুঝো? তোমার পড়া কিছু রূপরসের উদাহরণ দিও তো আমাকে। আর কতটুকু পড়েছো? নাকি শুধু স্টাডি গাইড থেকে কিছু পড়েই নিজেকে বিশ্ব পণ্ডিত ভেবে ফেলেছো এরকম? হ্যাঁ, তো আবার লিখেছে, যা সবার প্রিয় স্যার, প্যারাডাইস লস্ট পোয়েম পড়া আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার তো অবশ্যই পড়া আছে। আমাদের ইসলাম ধর্মের আদি পিতা, প্রথম নবী এবং মানুষ আদম আর ওনার সঙ্গিনী ইভকে নিয়ে, গড সান মসিয়াকে নিয়ে সাতান এবং হেভেনের যে কাহিনীটা দেওয়া হয়েছে, আমাদের ধর্মের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এসবকে কোন অ্যাঙ্গেলে সাহিত্য চর্চা বলছেন আপনি? এইটা বলা হয়েছে, তাই তো? এ শুধু প্যারাডাইস লস্টের উদাহরণ পড়েছে মনে হয়। নেওয়া হয়েছে স্যার খ্রিস্টিয়ান ধর্ম থেকে। প্যারাডাইস লস্টের, হ্যাঁ, প্যারাডাইস লস্টের 10টা বই আছে। কয়টা বই আছে জানো? প্যারাডাইস লস্টের 10টা সে বুক ওয়ার্ক কইরাই পণ্ডিতি করতে আসছে। সে সামাইটামারি হয়তো পড়েছে। এবং এখানে শয়তানকে কিভাবে তুলে ধরা হয়েছে, কেন ধরা হয়েছে, এখানে কি আদৌ আমাদের অ্যাডাম এবং ইভকে কি ছোট করা হয়েছে, নাকি এখানে আমাদের অপরাধ যে আমরা করেছি সেটাকে বলা হয়েছে? এবং আমরা যে স্যার এখানে মুক্ত কথাটা তো সে ওটার প্যারাডাইস লস্টের মূল কথা হচ্ছে যে জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান। আমরা আমাদের কর্মকে আমাদের সৃষ্টিকর্তা কিভাবে দেখেন, কিভাবে ফল দেন, ওইটাই মূলত তুলে ধরছে। মানে জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, মানে কি গড আমাদেরকে কিভাবে পরিচালিত করেন সেটাকে জাস্টিফাই করা তার উদ্দেশ্য ছিল। 10টা বইয়ের মাধ্যমে তিনি এটা দিয়েছেন। প্রথমত যেমন অন ইজ ব্লাইন্ডনেসে আমার অন্ধত্বটাকে সৃষ্টিকর্তা কেন দিলেন সেটাকে কিন্তু তিনি জাস্টিফাই করেছেন, যে আমার অন্ধত্ব দেওয়ার পিছনে সৃষ্টিকর্তার কারণ আছে। কারণ সৃষ্টিকর্তার যে আমার কাছ থেকে কিছু চাইবেন তেমনটা না, অতএব সৃষ্টিকর্তা আমাকে যা দিবেন সেভাবে চলে আমার উদ্দেশ্য। তাহলে সে কি পড়লো? যে ওই উদাহরণটা সে হয়তোবা প্যারাডাইস লস্টের একটা বই, যেটা ওই বইয়ের কিছু অংশ দেওয়া আছে সেটাই সে পড়েনি। 10টা তো বাদই দিলাম। এখানে স্যার শয়তানকে নায়ক বানানো হয়েছে। শয়তান নায়ক হইলেও তো কিন্তু আল্লাহ যে সবার প্রতি ইনসাফ করছে, একজন নবী হওয়ার কারণেও ওনারা সব মাফ করে দেন নাই, কিংবা উনি একজন শয়তান হওয়ার কারণে ওনার প্রতি ইনসাফ ইয়া করে নাই, এটাই বুঝাইছে। তাহলে এখানে তো খারাপ কিছু না, এটা তো বিশাল বই, বিশাল বই। এবং বলছে দেখো, বলছে এর সম্পূর্ণটা কি তুমি পড়েছো? আর এটাই বা তিনি কেন লিখেছেন এটা কি তুমি জানো? প্যারাডাইস লস্টের কয়টা বই পড়েছো? 10টা বই আছে এর। আর সাহিত্যের ইউনিভার্সাল আপিল বুঝো? পৃথিবীর প্রতিটি সাহিত্য একই কথা বলে। ইংরেজি সাহিত্য, আরবি সাহিত্য, বাংলা সাহিত্য, এভাবে প্রতিটি ভাষা, ধর্ম, দেশের সাহিত্য নিয়ে নিজ নিজ অবস্থান থেকে লিখলেও সাহিত্য কি বলে সেটা আগে বুঝতে হবে। এবার আরেকজন এখানে লিখেছে, দেখো এইখানে যে বাংলা ডিপার্টমেন্টের অবস্থা স্যার আরো খারাপ। হ্যাঁ বললাম তো, এখানে যে অনার্সে বাংলা ডিপার্টমেন্টে যেমন অনেক রূপরস পড়ানো হয়, গীতা থেকে শুরু করে মহাভারত, শ্রীকান্ত ইত্যাদি। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টও কম যায় না। গ্রামার শেখার মতো কোনো কিছুই নাই। আসলে এই বিষয়টা নিয়েছিলাম ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ ভালো করার জন্য, বাট এখন তার উল্টোটা গিয়েছে। আদৌ কি এখানে ইংরেজি ভাষা মানে তোমার গ্রামার পড়ানো হতো ইংরেজিতে বা ইংরেজি সাহিত্যে? কারণ আমাদের তো ইংলিশ এন্ড ল্যাঙ্গুয়েজ না, আমাদের যেহেতু ইংলিশ এন্ড লিটারেচার লেখা আছে, তো আমরা তো লিটারেচারই পড়বো, ল্যাঙ্গুয়েজ কেন পড়বো? তাহলে কেমন হলো? তুমি তো না জেনে ভর্তি হয়েছো, তুমি তো উল্টা পথে ঢুকে গেছো। তুমি তো উল্টা পথে ওর কাছে একটু খুঁজে তো মায়ের মুখে কি
মায়ের মুখে কি গ্রামার শুনে বাংলা শিখছে কিনা? সেটা তো বললাম যে তাই বলছে এমন অনেকে আছে ইংলিশে স্যার যে পরিমাণে পড়া, এটা তো পড়তে পড়তে স্যার গ্রামার লাগে না, হ্যাঁ হ্যাঁ এমনিতেই মানে সেট হয়ে যায় ওর। স্যার আমরা তো ইংলিশ পড়তে স্যার ভালো লাগে, বাংলার মতোই লাগে হিন্দি সিরিয়াল দেখে হিন্দি ভাষা শেখা যায়, কোনো গ্রামার লাগে না। স্যার ইংরেজি স্যার ইংরেজি বইগুলো পড়ে একদম বাংলার মতো রিডিং পড়া যায়, কোনো প্রবলেম। তাই বলছে এখানে দেখো আরো অনেক কথা আছে। আর এদের রিপ্লাই দেবেন না স্যার, এদের বুঝাতে গেলেও এরা বুঝবে না, শুধু শুধু সময় না। না একটু স্যার এদের রিপ্লাই দিলে স্যার নিজেরই মান সম্মান থাকবে না। না একটু তো দিতেই হবে, কারণ এই জাতীয় বিষয়টা হচ্ছে অল্প বিদ্যা সবসময় ভয়ঙ্কর। যে যে বিষয় পড়েই নে আর পড়তেওছে না, সেইটা তো আপনি কখনোই তাকে বুঝাইতে পারবেন না, সে তো পড়তেছে না। আপনি যদি পড়াইতে পারতেন তাকে তাহলে সেটা হইতো না। এই জায়গাগুলো কিছু কিছু সময় একটু আমি উত্তর দিয়ে দেখি যে তার চিন্তা ভাবনার ডেপথটা কতটুকু, ঠিক আছে? তো সে আবার আমি তাকে আর রিপ্লাইগুলো দেখতেছি না, এখানে আরো আছে যে সে লিখেছে কি যে স্যার আমি বলছি তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি বলছি তুমি তো এখনো বিষয়গুলো বোঝোনি। বলছে আমি এখন 3rd ইয়ারে পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? সে 3rd ইয়ারে মানে স্যার পরীক্ষা দিচ্ছে, কি পরিমাণ বেয়াদব হলে স্যারের সাথে তর্ক করতে আসে। হ্যাঁ, যে সে এখন 3rd ইয়ারে পরীক্ষা দিচ্ছে, তাতেই সে অনেক জেনে গেছে, ঠিক আছে? তাহলে আমি ভাবলাম যে এই ছেলে মেয়েগুলো কি শিখলো জীবনে, বলো? যে কি শিখলো? তো যাই হোক, তা এরকম ভাবেই এই যে এখন অফলাভ পড়াচ্ছি, এখন এই অফলাভ নিয়েই হয়তো তার ঘটে গেছে। আরো কিছু অবাক করার জিনিস দেখলাম, কিছু কিছু গ্রুপে আগামীকাল তো 16 and 17th century পোয়েট্রি পরীক্ষা, কিছু কিছু ছেলে মেয়ে এখন সামারি বইটা ওইটা নিয়ে পোস্ট করতেছে বিভিন্ন টপিক। ওরা কাল পরীক্ষা দিবে, আজকে সামারি পড়তেছে, কোনটা কি থিম কাকে সবাইকে জিজ্ঞেস করতেছে, আবার কোনটা বাদ দিলে কি হবে না হবে। তার মানে ওরাই গত 1.5 বছর কি করছে, এখন আগামীকাল পরীক্ষা, আজকে বলতেছে আজকে সামারি পড়ে এসে জিজ্ঞেস করতেছে এটা কেন হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই যে সামারিতে কি থাকবে বলো তো? আর এখন তো আমাদের ছোট ভাই বড় ভাইরা আছে, ছোট করতে 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 এমন জায়গায় নিয়ে আসছে যে এখন একটা আপেল থেকে যদি 1 কাপ জুস হয় তো তাকে এখন 1টা চামচ জুস বানিয়ে দিচ্ছে, যে একদম তোমাকে গেলাও লাগবে না, জাস্ট তুমি শুধু একবার জিভের উপর ধরো, দেখো তোমার শরীরে লেগে যাবে, ঠিক আছে? স্যার ফেয়ারিকুনের একটা সামারি এরকম ভাবে লিখছে, ওখানে এরোস নামের যে ড্রাগনের ওই এপিসোড ওই সিনটাই নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই তো মেইন এখানে, এখানে তো ওই সিনটাই তো মেইন, তাই না? হ্যাঁ, তারপরে যে ভমিটিং এর একটা সিন আছে ওইটাও নেই। তা ওইটুকু পড়ে কি শিখবে বলো ছেলে মেয়ে? আর পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্ন আসবে না, তোমার তো টেক্সট থেকেই প্রশ্ন আসে, একটু ধরো গাইড থেকে বা যারা হচ্ছে শর্ট সাজেশন দিল ওখান থেকে কোশ্চেন না আসা মানে মনে করো যে কোশ্চেন আনকমন আসছে। আর এবারে কোশ্চেন আনকমন আসবে কেন? তুমি টেক্সট পড়ো, তুমি ভালো করে পড়ো, তোমার কোশ্চেন আনকমন আসবে মানে তুমি ধুমসা লিখে দিতে পারবে এদিক ওদিক থেকে। তো যাও, তাই বলতেছে টেক্সট না পড়লে তো শান্তিই লাগে না, মানে একটা অশান্তি লাগে যে একেবারে অসম্পূর্ণ, পৃথিবীর অসম্ভব মনে হয়। স্যার এবার গত পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে হোয়াট ইজ টাইরেনারি, ওই যে 3 হেড গডস, ওটা যদি কেউ যদি টেক্সট না পড়ে সামারি পড়ে কিভাবে বুঝবে যে টাইরেনারিটা কি? হ্যাঁ ট্রিনিটি, হ্যাঁ ট্রিনিটি, যেটা তো আমি বুঝিয়েছি তোমাদের ট্রিনিটিটা। ট্রিনিটি, সরি স্যার। হ্যাঁ ট্রিনিটি তো আমি মানে এডিপাস তো না ম্যাকবেথ স্যার ইডিপাস রেক্সের মধ্যে তো ছিল স্যার ইউনিটি। হ্যাঁ ওটা ইউনিটি ছিল, ওটা আলাদা জিনিস, কিন্তু ট্রিনিটি হচ্ছে এটা ট্রিনিটি ম্যাকবেথে পড়ছিলাম স্যার, 3 উইসকে রেফার করার জন্য ট্রিনিটি এটা আসছিল। হ্যাঁ হ্যাঁ ওইরকম ভাবে আরো বেশি ভালো বুঝিয়েছিলেন উইলিয়াম ব্লেকে সেকেন্ড ইয়ারে কবিতায়। হ্যাঁ উইলিয়াম ব্লেকে, তারপর ডক্টর ফাস্টাসও তো আমরা একটু দেখেছি ওখানে। 3% গার্ড, এই যে জন ডানো তো বললাম 3% গার্ড, বুঝলেন না? জি স্যার, কথা হয়েছে। গডের কবিতাটা পড়তে গিয়ে তো আমরা ট্রিনিটি বলছিলাম। অতএব এগুলো বুঝতে হবে ভাই, কোথা থেকে কি কোশ্চেন আসবে তোমার ডেপথ বা নলেজটা জানার জন্য, ঠিক আছে? তুমি এগুলো সম্পর্কে কি জানো, এটা হচ্ছে যাক। তো যাক এই জন্য পড়াতে গেলে আমার হচ্ছে বাদে যে কার আবার ঝামেলা হলো, ধর্ম বিরুদ্ধে গেল কিনা, জাত গেল কিনা, অতএব সাহিত্য পড়তে যখন আসবা তখন বুঝবা যে যে ব্যক্তি লিখেছে সে কোন ধর্মের। তুমি যদি ইংলিশ সাহিত্য পড়তেছি, ইংলিশটা তো খ্রিস্টান হবে, খ্রিস্টানদের ইয়ে নিয়ে তারা লিখবে। হ্যাঁ তারা তো জিসাস ক্রাইস্টকে ঈশ্বরের পিতা পুত্র বলে, তাই না? এখন তুমি যদি তোমার এখন পড়তে তোমার ধর্ম বিরুদ্ধে যায়, তাহলে এখন তো কিছু করার নেই, তাহলে তুমি এখন এসো না, তুমি ওখান থেকে চলে যাও। আর নয় পড়তে চাইলে ওটাকে অ্যাঙ্গেলে বাদ দিয়ে পড়ো, কিছু করার নেই, তাই না?
ধর্মবিরোধী হইলে সিরিয়াল দেখে সমস্যা কি? উল্টায় আমরা তো আর পাল্টায় এটা দেয়। মাইনে নিতেছি না, আমরা প্রেসিডেন্টকে পড়তেছি এটা শেখার জন্য। সবকিছুই জানতে হবে, সেটা জেনে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বুঝতে হবে, চলতে হবে। এই যে ধরো এখানে তোমরা 3-4 ধর্মের স্টুডেন্ট আছো কিন্তু, তাই না? এখানে এক এক ধর্মের ছেলেমেয়েরা এক এক ধর্মের খাওয়া দাওয়ার বিষয়টা আছে, কেউ শুকর পছন্দ করো না, কেউ গরু পছন্দ করো না, এটা এরকম আছে। এখন এই পড়তে পড়তে তো এই কথাগুলো চলে আসে না? এর আগে তো শুকরের কথা আসলো, যেমন এই যে আমরা পড়লাম যখন মার্চেন্ট অফ ভেনিস পড়লাম, আসলাম না? পোর্কের কথা জি স্যার, জি স্যার। ওটা এখন এসেছে, তুমি ওটা পড়ছো, পড়ার পর ওই জিনিসটাকে আদলে ছেড়ে দাও যে ওটা বাদ, কিন্তু আমার গল্পটা স্যার কেমন হচ্ছে মোরাল সেটা বুঝো। গুলো নিলেই তো হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, বলছে আই নো নট হাউ মাচ বাট ম্যাটেরিয়াল মেন আর গিভেন টু লাভ। এখন বলো তো, যারা ম্যাটেরিয়াল মেন মানে বুঝো তো, যারা জাগতিক উন্নতি উন্নয়ন নিয়ে ভাবে, তারা কিন্তু প্রেমের প্রতি নিজেকে খুব একটা কি দেয় না, গুরুত্ব দেয় না, তাই তো, বা নিজেকে দূরে রাখে। বলছে ইট ইজ, আই থিঙ্ক ইট ইজ বাট অ্যাজ দে আর গিভেন টু ওয়াইন। ঠিক অনেকটা তারা মনে করে ওই প্রেমে পড়া মানে ওয়াইন খাওয়া, এটা একটা ওই রকম মাতলামি জিনিস, ঠিক আছে? কারণ কি, ফর পেরিলস কমনলি আস্ক টু বি পেইড ইন প্লেজার, কারণ ওই দুটার ক্ষেত্রেই পেরিলটা ওই প্লেজারের মধ্যেই চলে আসে। পেরিল মানে কি, ধ্বংস, ঠিক আছে? পেরিল মানে কি, ধ্বংস বা ক্ষতিটা ওই প্লেজারের মধ্য দিয়ে আসে। ওয়াইন খেয়েও খুব মজা লাগে, বেশ তাতে একটা প্লেজার লাগে, কিন্তু ওটা যেমন ক্ষতি করে, ওই প্রেমে পড়লেও একটু মজা মজা লাগে, কিন্তু ওটাও ঠিক একই পরিমাণে ক্ষতি করে। ঠিক আছে, উদাহরণ দিয়েছে দেখো, বলছে দেয়ার ইজ ইন ম্যানস নেচার আ সিক্রেট ইনক্লিনেশন অ্যান্ড মোশন টুয়ার্ডস লাভ অফ আদার্স। তবে মানুষের মধ্যে, এটা স্বাভাবিক যে মানুষের মধ্যে অন্যের ভালোবাসা পাওয়ার একটা আকাঙ্ক্ষা, মানে গুপ্ত একটা আকাঙ্ক্ষা আছে, কিন্তু which if it be not spent upon some one or few doth naturally spread itself towards many। তাই বলছো ওই প্রেম বা ভালোবাসাটাকে যদি আমরা সিঙ্গেল কোনো ব্যক্তি বা কিছু মানুষের উপরে যদি স্পেন্ড না করি, তাহলে অটোমেটিক সেই ভালোবাসাটা অনেকের উপরে কিন্তু স্প্রেড হয়ে যায়। and make men become human and charitable, এবং সেই মানুষটা মানবিক এবং দানশীল হয়ে ওঠে। যেটা আমরা ওই অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফে পড়লাম না, যে ব্যক্তির পরিবার নেই, সে যেহেতু তার ভালোবাসাটা তার পরিবারকে দেখাতে পারতেছে না, অল্প মানুষকে দেখাতে পারতেছে না, বা কোনো একটা নির্দিষ্ট প্রেমিকাকে দেখাতে পারছে, তখন কি হয়, তার ভালোবাসাটা অনেক মানুষের উপরে ছড়িয়ে পড়ে এবং সে তখন মানবিক হয়ে ওঠে এবং অনেকটা দানশীল ব্যক্তি হয়ে ওঠে। যেমন হচ্ছে ওখানে প্রিস্টের কথা বলা হয়েছে, এটা বলা হয়েছে, ঠিক আছে? বলছে অ্যাজ ইট ইজ সিন সামটাইম ইন ফ্রায়ার্স, বিশেষ করে ওই যারা ফ্রায়ার্স বা প্রিস্ট হয় যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে তারা কি করে, যেহেতু তাদের পরিবার নেই, তাদের কোনো ওয়াইফ নেই, প্রেমিকা নেই, তখন তারা কি করে, অটোমেটিক তাদের চার্চের যে মানুষগুলো আছে তাদের প্রতি তাদের ভালোবাসাটা উজাড় করে দেয়, তাদেরকে ভালোবাসে। এটা কি কতটুকু ঠিক? এটা সবসময় কেমনটা ঘটে বলো তো? এই জায়গাটা কি বুঝতে পেরেছো সবাই, নাকি চুপ হয়ে আছো? তো জি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপর কি বলছে এখানে শেষ পর্যন্ত, যে নাফসাল লাভ মেক ম্যানকাইন্ড। নাফসাল মানে বোঝো তো, বৈবাহিক। হ্যাঁ, বৈবাহিক ভালোবাসা, এটা হচ্ছে মানব জাতি সৃষ্টি করে, মানে যেটা সন্তান জন্মের মাধ্যমে। ফ্রেন্ডলি লাভ পারফেক্ট ইট, কিন্তু ওই যে প্ল্যাটোনিক লাভ বা ফ্রেন্ডলি লাভ এটাকে পারফেক্ট করে, এটাকে সুন্দর করে। কিন্তু ওয়ান্টন লাভ মানে কি, এই যে সেন্সুয়াল লাভ, তাই তো, সেটাকে কি করে, করাপ্ট অ্যান্ড এমবেস ইট। তখন এই ওয়ান্টন লাভ এই লাভটাকেই বরং আরো বেশি খারাপ করে ফেলে এবং নিচু করে ফেলে। তাহলে ওয়ান্টন লাভ বলতে আমরা রোমান্টিক লাভকে বলছি, যে রোমান্টিক লাভ আসলে লাভকে নষ্ট করে ফেলে, সমাজকে নষ্ট করে ফেলে, এবং যে দুইজন এই লাভের ভিতরে পড়ে তাদেরকেও নষ্ট করে ফেলে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন অফ লাভ এন্ড সিঙ্গেল লাইফ পরে কি, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ পরে যে সিদ্ধান্ত নিলা, এখন তাহলে সিদ্ধান্তটা কেমন হবে? যে বিয়ে করবো, ঠিক আছে, প্রেমে না পড়ি নাকি? যেটা নিয়ে এসেছি স্যার। আচ্ছা, তো ভেরি গুড। তো এই হলো আমাদের আজকের ইয়াটি। এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? ছোট ছোট তো
যদি একটু ভালো করে দেখো, ছোট গল্প কিন্তু এখান থেকে কোশ্চেন আনসার লিখতে অসুবিধা হবে যদি তুমি এই বিষয়গুলোকে না বোঝো, এবং বিশেষ করে কোটেড লাইনগুলো ঠিক রাখবা, কোটেড লাইনগুলো, হ্যাঁ, যে এখানে যেমন আমি কিছু কিছু দাগানো আছে, যেমন দেখবা এখানে একটু ইয়া করবা এই জায়গাগুলোতে, বিশেষ করে শেষের লাইনটা তো ইয়া হিসাবে আসে অনেক সময়। লাস্টের লাইনটা তো অনেক সুন্দর একটা কোটেশন। হ্যাঁ, সুন্দর একটা কোটেশন। যে দেখো তিনি কিন্তু তিন ভাবে দেখাতে খুব বেশি পছন্দ করেন, মানে দেখো অধিকাংশ জিনিস তিনি লিখেছে না, তিনটা, সেই অফ স্টাডি থেকে শুরু করে এখনো পর্যন্ত ওই তিনটা ধাপ হিসাবে তিনি কিন্তু সবকিছু দেখে যাচ্ছেন। ওনার লেখায় সব সময় একই জিনিস মানে থাকে, একই প্যাটার্ন, ওই অ্যাফোরিস্টিক স্টাইল, সব জিনিস শর্ট করে লিখে কিন্তু অনেক বেশি সারমর্ম থাকে, তারপরে কঠিন ভাষায় মোটামুটি বোঝা মুশকিল হয়ে যায়, এরকম তিনটা দিক উপস্থাপন করে। এনার সেন্টেন্সগুলো হচ্ছে ওই কমপ্লেক্স কম্পাউন্ড জাতীয়, ঠিক আছে? তো যদি একটা সেন্টেন্স দেখো, এইটা যদি দেখো এখানে দ্যাট, তাই তো, এখানে দেখো হুইস, এখানে দো, এখানে আবার দেখো কোলন টোলন দিয়ে একটা বিশাল একটা সেন্টেন্স এ বানিয়ে ফেলেছে এই পর্যন্ত। এতগুলো কোলন দেয় মনে হয় জানি শেষ হয়ে গেছে, তারপর দেখা যায় আবার আছে। হ্যাঁ, কমা দেখো এই জিনিসটা এই যে এখান থেকে শুরু হয়েছে, দে থেকে শুরু হয়েছে, গিয়ে শেষ হয়েছে দেখো এন্ডস পর্যন্ত এই জায়গায়। তার আগে ফুল স্টপ নেই, আছে কি কোলন, সেমিকোলন, ঠিক আছে তো? তারপর হচ্ছে কনজাংশন, বাট, টাট ইত্যাদি ইত্যাদি দিয়ে একদম, যদি একটু ধীরে না পড়ো না, ধীরে না পড়লে অর্থটা তোমার কাছে মিস হয়ে যাবে, অর্থটা মিস হয়ে যাবে। তবে এই টেক্সটগুলো পড়লে কি হয়, নিজের রিডিং স্কিলসটা খুব বাড়ে, বুঝতে পেরেছো? মানে তুমি খুব, তোমার চিন্তাশীলতাটা বেড়ে যাবে, মানে তুমি পড়েই মিনিংটা আনতে পারবা। এই জায়গায় আসতেও তোমাকে পড়তে হবে। এই তোমাদের মতো আমিও যখন প্রথম পড়ছিলাম, আমি কি পারছিলাম এরকম করে? বলো, কি মনে হয় যে এখন যেমনটা পড়তেছি? না স্যার, এটা চর্চা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জাস্ট চর্চার মাধ্যমে এসেছে। হ্যাঁ, আমরা পড়েছি, পড়ে এইগুলোকে দেখি, এইভাবে চেষ্টা করার কারণে এটা একসময় সম্ভব হয়েছে। আর এখন যেহেতু তোমাদেরকে পড়াই এটা, আর টেক্সট পড়ানোর কারণে তো আরও এই জিনিসটা আমার এখনো আছে, ধরে রেখেছি। কারণ ক্লাসে হোক, তোমাদের এই প্রাইভেটে হোক, আমার এই টেক্সট না পড়ালে আমার মোটেও ভালো লাগে না। যদি আমি একটা পড়াই তো সারা বছর একটাই পড়াবো, কিন্তু আমাকে টেক্সট পড়াতে হবে। টেক্সট না পড়ানো মানে আমার কাছে মনে হয় যে তোমাকে আমার ফাঁকি দেওয়া হচ্ছে, পুরো ফাঁকি দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনার কলেজে ক্লাস নিলেও কিরকম টেক্সট পড়ান? হ্যাঁ, আমি ক্লাসে নিলেও টেক্সট, মানে পুরো অ্যাজ ইউ লাইক ইট আমি পড়াচ্ছি, টেক্সট পুরোটা। ঠিক আছে, যেটুকু দুটো বাদ দিয়ে তোমাদের আমি প্রত্যেকটা টেক্সট পড়িয়েছি, ইরিপাস পড়িয়েছি। আমার যেহেতু ড্রামা আছে, এই সরি আমি থার্ড ইয়ারে, তাই থার্ড ইয়ারে তোমরা আছো, থার্ড ইয়ারে আমি তোমাদের ওই যে 17-18 সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা, ওখানে, ঠিক আছে, ওইটার পুরো টেক্সট পড়িয়েছি আমি। স্টুপস টু কনকুয়ার থেকে শুরু করে, তারপর হচ্ছে আবসালাম অ্যান্ড অ্যাসিটোফেল, হ্যাঁ পুরোটা, তারপর হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, তারপর হচ্ছে রেপ অফ দ্য লক, হ্যাঁ, তারপরে আরেকবার যখন ভিক্টোরিয়ান এজ ছিল, ভিক্টোরিয়ান পোয়েট্রি প্রত্যেকটা আমি টেক্সট পড়িয়েছি, ভিক্টোরিয়ান ট্রালি পলি থেকে শুরু করে প্রত্যেকটা, মানে যখন যেটা আসে আমি প্রত্যেকটা টেক্সট পড়াই। আমি টেক্সট ছাড়া আমার পড়াতে। আপনারা থার্ড ইয়ারের ক্লাস কয়দিন নেন কলেজে? হ্যাঁ স্যার, তিন দিন করে থাকে, 3 দিন করে, 3 দিন করে থাকে। আমাদের তো এইভাবেই চলতেছে, ঠিক আছে। বলছিলাম স্যার, ওই দিন কলেজে গেলাম, আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয়, দেখতেছি যে ডক্টর আমাদের মোটামুটি আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু কম দিয়ে দিই, না সরি ফার্স্ট ইয়ারটা একটু বেশি দিই, আর ফোর্থ ইয়ারটাকে একটু বেশি দিই, 4 দিন করে, যাতে ওইটা যেহেতু ফার্স্ট ইয়ার একটু বেশি ক্লাস লাগে, আবার ফোর্থ ইয়ারও টপিক বেশি, আর থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার হচ্ছে 3 দিন। আমাদের কলেজে সামারি পড়ে, টেক্সট পড়ালে নাকি অনেক টাইম লাগবে। কয়জন? হ্যাঁ, আমরা আছি হচ্ছে 5 জন। আমাদের কলেজে 4 জন, আমাদের 3 জন। আমাদের কলেজে 4 জনের কোটা আছে, বেশি নাই। আমাদের কলেজেও 5 জন। আচ্ছা, এমনি 6 জন আছে, আমাদের পদ আছে 6 জন, হেড স্যার রিটায়ার হয়ে গেছেন, এখন নতুন একজন আসার কথা, মোটামুটি আমরা 6 জন। আর বড় বড় কলেজে তো 12 জন থাকে, 12-13 জন করে থাকে, যেমন আজিজুল হক কলেজ, হ্যাঁ, রাজশাহী কলেজ, এডওয়ার্ড কলেজ, ঢাকা কলেজ, এগুলো তো 12। ওকে, তো বিশাল বিএম কলেজে 14-15 জন থাকে। হ্যাঁ, তার জন্য আরো ভালো হয় ক্লাস নিতে, কিন্তু আবার একটা সমস্যা আছে, বেশি টিচার থাকলে আরেক সমস্যা, ক্লাস যদি রুম না থাকে বা রুমটা না, অনেক টিচার থাকলে হয় কি স্যার, এক একজন এক এক রকম পড়া দিয়ে দেয়, তো সবগুলো টেনে দিতে কষ্ট হয়ে যায়। এটা
আমাদের স্যার 11 জন ক্লাস নেয়, 11 জনের স্যার 11 রকম পড়। কেমন তা লাগে? এক সপ্তাহে 11টা জিনিস তোমাকে পড়তে হতো, তাই না? তুমি হ্যাঁ, স্যার। ফোকাস দিতে পারতেছো না, এটা ওই সমস্যা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা শেষ করলাম। তারপরে নেক্সট দিন আমরা কোনটা পড়বো বলো তো, আছে কোনটা এরপর? আমরা এরপরে স্যার আপনি জর্ডান পড়তে দিয়েছেন, ওটার সামারি দেন না, ওইটার কি সামারি লাগবে না, মানে কোশ্চেনগুলো পড়ে ফেললে হবে? আমি বই থেকে পড়তে বলেছি। বই থেকে পড়তে বলছেন? বই থেকে বলেছি, ও হ্যাঁ। আচ্ছা। বইয়ের যেগুলো আছে ওখান থেকে পড়তে বলেছি, ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা। তাহলে এরপর আমরা পড়বো হচ্ছে অফ ট্রুথ। হ্যাঁ, অফ ট্রুথ এবং রিভেঞ্জ, এই দুটো আমরা একসাথে পারবো হয়তো, কোনটা যেন ছোট ছোট আছে, দুটো জিনিস আমরা একদিন শেষ করবো। অফ ট্রুথ এবং রিভেঞ্জ পাশাপাশি, ঠিক আছে তো? তারপরে প্ল্যান্টেশন এবং গ্রেট প্লেস, এই দুটো আবার একই সেন্স, মানে একের সাথে একটা সেন্স আছে আর কি। সেটা অফ ম্যাগনেসিনের লাভ গেল, অফ ট্রুথ এবং রিভেঞ্জ, এই দুটো ফিলিং এর জন্য আর দুটো ক্লাস হয়ে যাবে। তো সবাই বুঝতে পারছো তো নাকি অবস্থা বলো? জি স্যার, পারছি। স্যার শুনছিলাম যে আমাদের ইনকোর্স পরীক্ষা খাতা নাকি বোর্ডে যাবে, স্যার এটা কি সঠিক? এরকম একটা নোটিশ ছিল আমাদের কাছে, এখন ওরকম নোটিশ আসেনি, আমরা তো আনঅফিশিয়ালি কিছু বলতে পারি না। দেখা যাক, আসুক, সিদ্ধান্ত তো হয়েছে, এখন কতটুকু কি কার্যকর হয়। আমরা তো এলাকায় থাকি না, আমাদের তো ইনকোর্স পরীক্ষাও দিতে পারি না, এই জন্য স্যার এই নিয়ম করলে তো আমাদের সমস্যা। না, ইনকোর্সটা তো দেওয়া উচিত, কারণ ওটা তো ফাইনাল পরীক্ষারই অংশ, ঠিক আছে? ওটা তো ফাইনাল পরীক্ষারই অংশ, কারণ 20 মার্কে তোমার ওখানে থাকে, তো দেওয়া দরকার। আচ্ছা, তো দেখা যাক পদ্ধতি কি দাঁড়ায়, সমস্যা নেই, তুমি পড়তে থাকো। কারণ স্যার পিডিএফটা শেয়ার করে দিন। আচ্ছা, দিয়ে দিব, হ্যাঁ, কারণ ইনকোর্সটাকে অনেকে অনেকভাবে ব্যবহার করতেছে, ঠিক আছে? এত খারাপভাবে ব্যবহার করা ঠিক না। আমাদের আলটিমেটলি আমাদের স্টুডেন্টেরই ক্ষতি হচ্ছে, ক্ষতিটা কিন্তু তোমাদেরই হচ্ছে। হ্যাঁ, হয়তো একদিক থেকে আমরা উপকার করছি, কিন্তু আসলে এটা উপকার হচ্ছে না, বরং তোমাদের কাছে আসলে বিষ বা এক ধরনের সুইসাইডাল অ্যাটেম্প্ট হচ্ছে আলটিমেটলি তোমার জীবনের জন্য, যেটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এই জন্য কিছুটা একটু কড়া জাতীয় আসলে হওয়া উচিত, যেটা তোমার জীবনের জন্য হলেও। এগুলো নিয়ে আমরা কথা বলি করি, এই জন্য এই সমস্যাগুলো উপস্থাপন করার। স্যার এই 20 নাম্বার এমসিকিউ করে ফেললে তো হয়, বা কোনো কোশ্চেনের ভিতরে স্যার মেইন কোশ্চেন পরীক্ষার ভিতরে ঢুকাই দিতে হ্যাঁ, হয়। যদি এমনটাই হয়, দেখো এখানে একটা বিষয় ভাবো, আমি পাঠালাম, আচ্ছা আমি ন্যাশনাল ইউনিভার্সিটি কাছে, তাহলে পরীক্ষা নেবেটাকে? কলেজে যদি পরীক্ষা নেয় তাহলে তো ছেলে মেয়েকে এনে তো 2 নম্বরই করাতে পারি কিনা? হ্যাঁ স্যার। তাহলে লাভটা হলো, আলটিমেটলি লাভটা হলো কি? তাহলে লাভ তো কিছু হলো না, বরং হচ্ছে একবার 100 মার্কের ফাইনাল পরীক্ষা নিক। স্যার আমাদের তো বোর্ড পরীক্ষা আমাদের কলেজেই হয়, আর এত পরিমাণে স্যার সবাই প্রচুর নকল করে। আমার মনে হয় যে আমি একাই নকল করি না, প্রত্যেকে ফোন তারপরে হচ্ছে গিয়ে লিখে, আমি দেখতেছি পরীক্ষার হলে আগে বসে বসে সবাই পেপারে এনে টেবিলে লিখে রাখে, পরে দেখে দেখে লিখতেছে। স্যাররা অনেক সময় দেখলেও কিছু বলে না, অনেকে পরিচিত আছে। একেবারে অবিশ্বাস্য হল পৃথিবীর মুখে। আমার মনে হয় যে এত দুর্নীতি কোথাও হয় না। আমার কাছে এত অসহায় লাগে যে আমি নকল করতে পারবো না, কখনোই না, আমার পিটাইলেও আমি পারবো না। মানে এই সিন দেখলে অনেক কান্না চলে আসে যে কেন পরীক্ষা দিচ্ছি। মনোজ পাওয়া গেছে স্যার। হ্যাঁ, আলটিমেট ফলাফলটা জন্য অপেক্ষা করতে হবে, আলটিমেট ফলাফলের জন্য একটু অপেক্ষা করতে হবে। তুমি সৃষ্টিকর্তার কাছে জাস্ট নিজের অবস্থাটা দেখাও, সেটাই। আমাদের দেশের অবস্থা খারাপ হওয়ার পিছনে তো এই জায়গাগুলোই দায়ী, মানে আমরা যারা দায়িত্বে আছি এবং যারা সার্ভিস নিচ্ছে বা সার্ভিস দিচ্ছে, উভয়ই আমরা দুর্নীতিবাজ, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এখানে টিচারদের হাতে সেই ক্ষমতা দেওয়া নেই। একজন টিচার কিন্তু সব ধরনের দায়িত্ব পালন করতে পারে, সে একজন বিচারক, কারণ সে দেশের জন্য জাজ করে করে ভালো মানুষ ছেড়ে দিবে যে তারা দেশের সেবার জন্য উচ্চ স্থানে যাক, সে দায়িত্বটা আমাদের হাতে নেই। পুলিশি দায়িত্ব, শাসন করার দায়িত্ব, সেটাও পুলিশের হাতে আছে, আমাদের হাতে নেই। পুলিশ পেটাতে পারে একজন ছাত্রকে, কিন্তু আমরা পারি না, তাহলে আমি শেখাবো কেমন করে? এটা আমাদের হাতে নেই, ঠিক আছে? একজন প্রশাসক বা ম্যানেজমেন্টের দায়িত্ব থাকার কথা আমাদের হাতে, কিন্তু সেগুলো আমাদের হাতে। আমরা নিজেরাই তো অসহায়, তোমরা কি? আমরা নিজেরাই অসহায়। একজন স্টুডেন্টকে বকা দিই, কালকে গার্জেন এসে আমাকে বকবে, স্টুডেন্টকে সাথে করে নিয়ে এসে। স্যার এই জন্যই তো আমরা শেষ হয়ে গেছি, এইটার কারণে আসলে স্টুডেন্ট বর্তমানে এত বেয়াদব, এত পরিমাণে মানে সীমার বাইরে চলে গেছে। আমাদের একজন টিচার বলতেছে, যে টিচারদেরকে আমরা ভয় পাইতাম, যে টিচারকে দেখে আমরা ভয় পাইতাম, বেত নিয়ে তারা ক্লাসে যেত, তারা
আজকে বলতেছে মিলন আমরা তোমাদেরকে যেভাবে শাসন করতে পেরেছি, আজকে আমরা নিজে অসহায়, আমরা এখন আর পারতেছি না। এটা কেন পারছি না? এটা কি তাহলে কারা দায়ী এর জন্য? নিশ্চয়ই সরকারের দায়ী। এক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে পুরোটা দায়ী হচ্ছে সরকার। আমরা মানুষকে এত ভালো ভাবছি কেন? যদি ভাবতামই তাহলে দেশের কোর্ট কাচারি এগুলো দরকার কি ছিল? পুলিশ কিসের দরকার ছিল? আর্মি কিসের দরকার ছিল? কারণ সবাই তো ভালো। আমরা পড়াশোনা করে একটা পঙ্গু জাতি তৈরি হচ্ছে, আমাদের আসলে কোনো ভবিষ্যৎ নেই বলতে গেলে, খুবই নোংরা ভবিষ্যৎ। এবং এটা কি আমরা জানি না যে কোনো ছেলে মেয়ে 99% ছেলে মেয়ে জোর চার ছাড়া পড়াশোনা করতে চায় না। আমি কি জানি না আমার ছেলে মেয়ে না বকলে পারে পড়াশোনা করে না? আমি কি জানি না যে আমার মেয়ে না বকলে পারে পড়াশোনা করে না? তাহলে কেন আমি টিচারকে আমার ছেলে মেয়েকে বকতে দিব না? বলো। হ্যাঁ, কিছু কিছু টিচার থাকে যারা অতিমাত্রায় শাসন করে, ওটা বাজে জিনিস, ওটা খারাপ জিনিস, ওটা আমরা গ্রহণ করি না। কিন্তু কিছুটা তো থাকবে। কিছুই নাই, আমরা কিছুই বলতে পারি না। বললে পারে গার্জেন এসে পেটাই, সরকার এসে পেটাই। এই হলে গলায় বললাম, এর আগে কি ঘটনা ঘটেছে? প্রিন্সিপালের গলায় প্রশাসন পুলিশের সামনে সে অপরাধ করতে পারে। হ্যাঁ, ওই প্রিন্সিপাল অপরাধ করেছে। 100 জন খুন করলেও তাকে বিচার করে তারপর ফাঁসি দেওয়া হয়, নাকি সাথে সাথে খুন করা হয়? বলে গুলি করে। যদি কেউ 100টা খুন করে তাকে কি সাথে সাথে খুন করা হয়? বলো। বিচার করা হবে, প্রমাণ করা হবে, তারপরে এটা করতে গেলে 1-1.5 বছর টাইম লাগবে। আর সাথে দেখি একজন প্রিন্সিপাল বা একজন টিচার অপরাধ করেছে, তাকে স্টুডেন্টরা জুতার মালা পরিয়ে গলায় ঝোলাচ্ছে, পুলিশ প্রশাসন অসহায়, তারা সামনে করে নিয়ে যাচ্ছে। হোয়াট আ কান্ট্রি উই আর ইন। সে কি অপরাধ করেছে যে তার গলায় জুতার মালা দিতে হবে? হ্যাঁ স্যার, এটা খুব ফাস্ট হয়। জি স্যার, এটা খুব ফাস্ট হয়ে যায়। তাহলে ওইগুলো দেখে আমি কি করবো? আমি কি জুতার মালা পড়তে চাইবো? বলো, আমি চাইবো? আমি তো চাইবো না। তো কার ছেলে মরলো, কার ছেলে বাঁচলো, কার পড়াশোনা হলো না হলো, আমি দেখতে যাবো কেন? বলো। এখন আমি নকল ধরতে যাবো কারো? সে তো আমাকে পিটে, আমাকে তো বাড়ির সামনে যাবে সে, আমি তো নকল ধরতে যাবো কারো? এই প্রচুর সমস্যা আছে আমাদের। বললাম তো, শুধু একদিকে না, প্রচুর সমস্যা। এই দিনটা তৈরি হয়েছে কেন? এটা আজকে একদিনে তৈরি হয়নি, এর পিছনে অনেক কারণ আছে। আমরা দুর্নীতি করে বড় হচ্ছে, আমরা কিভাবে দেশের জন্য ভালো কিছু করব? আমরা কিভাবে ভালো কিছু আমাদের কাছ থেকে আশা করবে কেউ? আমরা এগুলোর মধ্যে বেড়ে উঠতেছি, এগুলো বড়দের থেকে শিখেই একেবারে এখন তো মোটামুটি সবাই ম্যাচিউর, ভালো ম্যাচিউর। এগুলো দেখে হাস্যকর ভাবে উপস্থাপন করতেছে, সবাই গ্রহণ করতেছে, এটা কোনো ব্যাপারই না। যাই হোক, অনেক কিছু বললাম, তোমাদের সময় নষ্ট করলাম, আর সময় নষ্ট করতে চাই না। তো সবাই ভালো থাকো, ঠিক আছে?